সকালে ঘুমিয়ে আছি, বুকে ভারী কিছু অনুভব করে চোখ খুলতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ আমার মামাতো বোন নীলা আমার বুকের ওপর শুয়ে আছে। আমি ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে দিলাম। নীলা, এসব কি করছিস? যা করেছি ভালো করেছি, এখন দেখবি আমি কি করি। কি করবি তুই? এই বলে নীলা তার শরীর থেকে জামাটা ছিঁড়তে লাগলো। আমি কিছু বুঝছি না। নীলা, এসব কি করতেছিস? নীলা জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। এইসব নীলা বলছে আমার বিছানার উপর বসে আছে। কিছুক্ষণ পর আব্বু আম্মু মামা মামি আসলো। বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে, আমি সেই দরজা খুলতে যাবার নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আব্বু আম্মু মামা মামি ভিতরে এসে আমাকে শোয়া অবস্থায় দেখে আব্বু আমার শার্টের কলার ধরে টেনে নিচে ফেলে দিল। পাশের রুম থেকে একটা লাঠি এনে আমার পিটাতে লাগলো। আমি বারবার বলতেছি, আব্বু, ও আব্বু, আমি কিছু করি নাই। কিন্তু আব্বু আমার কোনো কথাই শুনছে না। আব্বু আমাকে পেটাচ্ছে তো পেটাচ্ছেই, কতক্ষণ আমাকে মারছিল খেয়াল নেই। হঠাৎ অজ্ঞান হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরতে দেখি আম্মু আমার শরীরে মলম লাগিয়ে দিচ্ছে আর কান্না করছে। ব্যথার জ্বালায় কথা বলতে পারছি না। আম্মু বলল, মেঘ, তুই এটা কেমন করে পারলি তোর মামাতো বোনের এমন সর্বনাশ করতে? আম্মু, আমি কিছু করি নাই, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি আর কি বিশ্বাস করব, সব তো নিজের চোখেই দেখলাম। এই বলে আম্মু চলে গেল। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। বিকালবেলা শোয়া থেকে উঠে নিচে যেতেই মামা আব্বুকে বলতেছে, দেখো শরীর, তোমার ছেলে এত বড় একটা কাজ করেছে, এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? রাজু, তোর কোনো চিন্তা করতে হবে না। আমি আজকে মেঘকে তেজপুত্র ঘোষণা করলাম। মেঘ আজ থেকে আমার কেউ না। আব্বু, তুমি এসব কি বলছো? প্লিজ আব্বু, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমি এসব বলতেছি আব্বুর পা ধরে। আব্বু কিছু না বলে আমার বুকে সজোরে একটা লাথি মারলো। আমি 2 হাত দূরে ছিটকে গিয়ে পড়লাম। আব্বু বলল, তোর মতো নির্লজ্জ মিথ্যাবাদী ছেলে যদি আগে জানতাম হবি তুই, তাহলে তোকে কবে গলা টিপে মেরে ফেলতাম। আব্বু এসব কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। আমি উঠে উপরে চলে আসলাম। উপরে এসে 2টা চিঠি লিখলাম, একটা আব্বুর নামে আর একটা আমার মামাতো বোনের নামে। চিঠি লিখে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থেকে কি করব। আমি হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনে। টিকিট কাউন্টারকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া, এখন কি কোনো জায়গায় যাওয়ার ট্রেন আছে? ভাই আছে। এটা হচ্ছে ঢাকা, আরেকটা হচ্ছে চট্টগ্রাম। আপনি কোথায় যাবেন? আমাকে একটা ঢাকার টিকিট দেন। আমি টিকিট নিয়ে বেঞ্চে বসে আছি। আমার হাতে একটা ল্যাপটপ আর 2টা ফোন। এইগুলো নিয়ে আমার আসার কারণ হচ্ছে এইগুলো আমার ইনকামে কিনেছি। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠতে ট্রেন ছাড়লো, তার আপন গতিতে চলছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে কারোর ডাকে ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে। বাবা, ঢাকা তো চলে এসেছি, নামবে না? চাচা, নামবো। চাচা চলে গেল। আমি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি এখানে সবাই সবার মতো ব্যস্ত। আমি কোথায় যাবো ভাবছি, হঠাৎ এমন সময় তাকিয়ে দেখি কিছু লোক একটা লোককে মারছে। আমি পাশে থাকা ভাইটাকে জিজ্ঞেস করলাম, ভাই, ওনাকে ওই লোকটা মারছে কেন? ভাই, এখানে প্রতিদিন এমন হয়। যারা ওই লোকটাকে মারছে তারা হচ্ছে এই শহরের টপ মাফিয়া কিং এর লোক। যদি এখন আমরা সাহায্য করতে যাই তাহলে নির্ঘাত আমাদের মৃত্যু হবে। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে গিয়ে একটা লোককে ধাক্কা দিয়ে যে লোকটাকে মারছিল ওনাকে বাঁচাতে লাগলাম, কিন্তু তার সাথে আর পেরে উঠলাম না। আমি এগিয়ে যেতেই আর 2জন এগিয়ে আসলো। আমি লোকটাকে নিয়ে চলে আসলাম একটা বাসের ভিতরে। চাচা, আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই, কিন্তু বাবা, আপনি আমাকে বাঁচালেন কেন? চাচা, আমি খুন করা এইসব দেখতে পাই না। আর শুনছি ওরা নাকি একটা গ্যাংয়ের হয়ে কাজ করে। আমি করতাম, ছেড়ে দিয়েছি। আর ওদের অনেক গোপন কাজ জানি, তাই ওরা আমাকে মেরে ফেলতে চাই। ও আচ্ছা, আমি এই শহরে নতুন, আমাকে একটা ঘর খুঁজে দিতে পারবেন থাকার জন্য? আজ থেকে তুমি আমার বাসায় থাকবে, আমি আর আমার মেয়ে থাকি শুধু। আচ্ছা ঠিক আছে। আমি আর চাচা চলে আসলাম তাদের বাসায়। বাসাটা অনেক বড়। চাচার বাসায় কলিং বেল দিতে একটা পর্দাশীল মেয়ে এসে দরজা খুলে দিল আর বলল, আব্বু, তোমার এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? মা, আগে ঘরে ঢুকতে দে, তারপর না হয় বলবো। ভিতরে আসো। আমাকে হয়তো দেখে নাই, আমি চাচার সাথে এসেছি। আমরা ঘরের ভিতরে গিয়ে বসে পড়লাম।
নিজুম, আমাদের জন্য শরবত বানিয়ে আনতো মা। চাচা আমি শরবত খাবো না, 1 গ্লাস পানি দিলেই হবে। নিজুম যা, তোকে যা বলছি নিয়ে আই। আচ্ছা আব্বু, যাচ্ছি। নিজুম শরবত বানিয়ে এনে আমাদের দিল, খেয়ে বসে আছি। চাচা আমি কোন রুমে থাকবো? তুমি উপরে ডান পাশের রুমটাতে থাকবে, আর কিছু লাগলে জানাবে। ঠিক আছে চাচা। এই বলে আমি উপরে চলে আসলাম। উপরে এসে দেখি ঘর ভালো করেই সাজানো গোছানো। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ল্যাপটপটা চালু করলাম আর সিম কার্ডটা খুলে রেখে দিলাম যাতে কেউ ফোন না দিতে পারে। ল্যাপটপে কিছু কাজ করতে লাগলাম। কাজ শেষ করে চলে আসলাম নিচে। চাচা একটা কথা ছিল। বলো। চাচা একটা গ্যাং চালাতে আনুমানিক কত টাকা লাগবে? প্রতি মাসে হলো 15 লক্ষ টাকার মতো লাগবে। তুমি এই কথা কেন জিজ্ঞেস করতেছো? আমি একটা গ্যাং তৈরি করব। এই শহরে একবার যখন এসেছি তাহলে রাজত্ব করবই। কিন্তু গ্যাং চাচা তো অনেক খরচ, আবার অস্ত্র কিনতে হবে, লাইসেন্স করতে হবে। এই সব নিয়ে কোনো চিন্তা নেই, আপনি 20 থেকে 40 জন লোক রেডি করেন। আচ্ছা ঠিক আছে, আমি আজ সন্ধ্যায় সবাইকে বলে দেবো আসতে। ঠিক আছে। নিজুম, আমাদের জন্য খাবার বার টেবিলে। আব্বু, তোমরা দুজন একটু টিভি দেখো, আমি রান্না শেষ করে ডাক দিব। আচ্ছা ঠিক আছে। তোমার পরিচয় তো জানা হলো না। আমার পরিচয় জেনে আবার আমাকে বলবো যে তাড়িয়ে দিবেন না তো? তাড়িয়ে দেবো কেন? আমার নাম হচ্ছে মেঘ। আমি বিজয়নগর থেকে এসেছি। মামাতো বোনের মিথ্যা অপবাদে আব্বু বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি চাচাকে সব খুলে বললাম। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, একদিন না একদিন তোমার আম্মু আব্বু ভুলটা বুঝতে পারবে। আল্লাহর কাছে আমি এটাই চাই, যাতে আব্বু আম্মু আমাকে যে মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা একদিন যাতে প্রমাণ হয় আমি নির্দোষ ছিলাম। নিজুম খাবার জন্য ডাক দিচ্ছে। মেঘ চলো খাওয়া দাওয়া করে নেই, এরপর বাকি কথা হবে। আচ্ছা চাচা। আমরা খাওয়া দাওয়া করে বসে গল্প করতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় কলিং বেলের আওয়াজ শোনা গেল। নিজুম, তুই তোর রুমে গিয়ে দরজা বন্ধ করে পড়তে বস, আর যদি কেউ দরজা ধাক্কায় দেয় খুলবি না। কেন আব্বু, কি হয়েছে? আমি যা বলছি তাই করো। ঠিক আছে আব্বু। নিঝুম চলে গেল। চাচা গিয়ে দরজা খুলে দিতেই একে একে পুরো ড্রয়িং রুম ভরে গেল মানুষে। চাচা তাদের বলল, তোমরা সবাই ওপরের ছাদে চলে যাও, আমরা আসতেছি। ঠিক আছে স্যার। ওরা যাওয়ার কিছুক্ষণ পর আমরাও চলে গেলাম ছাদে। ছাদে দেখি একটা বড় ঘর আছে। ওই ঘরে সবাই ঢুকে বসে রইল। চাচা তাদের উদ্দেশ্য করে বলল, আমি মাফিয়া কিং গ্রুপ ছেড়ে দিয়েছি, কারণ তো তোমরা ভালো করেই জানো। এখন আমি চাইতেছি আজ থেকে তোমরা এই ছেলেদের হয়ে কাজ করবে। কিন্তু স্যার, এই ছেলে কি পারবে আপনার মতো করে টিমটাকে সাজাতে? কেন পারবে না? আমি তো আছি তার সাথে। ঠিক আছে স্যার, আমরা আপনার সাথে আছি। আমি যেইভাবে বলবো ওইভাবে চলতে হবে। আর এখানে হ্যাকিং করতে পারো এমন কেউ আছো? জি বস, আছে। সবুজ, সামনে আসো। বস, আমি হ্যাকিং করতে পারি। চাচা আপনার কি কোনো জায়গা আছে যেখানে আমরা সবাই থাকতে পারবো? আছে, কিন্তু ওইটা এখন ভাড়া দেওয়া। ও আচ্ছা, আপনি গিয়ে তাদের বলে আসেন যাতে বাড়িটা ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে। সবাই আগের গ্রুপের সিমগুলো খুলে আমাকে দাও। এনেন বস, আগে গ্রুপের সব সিম। কাল আমি তোমাদের জন্য সিম নিয়ে আসবো। কাল থেকে শুরু হবে আমাদের মিশন। আমাদের গ্যাংয়ের নাম হবে রেড গ্যাং। আর নিলয়, তুমি হচ্ছে আমাদের ডান হাত, সবসময় আমাদের সাথে থাকবে। আর আমাদের গ্যাংয়ের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে বলে রাখলাম। এখন সবাই যেতে পারো। সবাই চলে গেল। আমি আর চাচা বসে আছি। চাচা কোন দিক দিয়ে আগে শুরু করব? আমি যে গ্যাংয়ের হয়ে কাজ করতাম ওই গ্যাংয়েরটাকে দর্শন করতে হবে। ওর ডান হাত হচ্ছে তার বন্ধু সুমন। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, কাজ হয়ে যাবে। এই বলে আমরা নিচে এসে টিভি দেখতে লাগলাম। একটু পর নিজুম আসলো আর বলল, আব্বু রাতে কি খাবে? তোর যা রান্না করতে পারিস তাই কর। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে গরুর মাংস আর পোলাও রান্না করি। তাই কর। চাচা আপনাকে আর আপনার মেয়েকে তো দেখলাম, কিন্তু চাচিকে তো দেখলাম না। চাচি কোথায়? তোমার চাচি নিঝুমকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। খুব কষ্ট করে নিঝুমকে বড় করেছি। ও সরি চাচা, আমি বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই। আমি চাচ্ছিলাম নিঝুম এর মায়ের সামনে মাসের 25 তারিখ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যদি কিছু এতিম ছেলে মাদ্রাসায় ছাত্র এনে খাওয়াতাম, তুমি কি বলো? ভালোই হবে। আঙ্কেল, নিজুম আপু কি আমার বড় হবে নাকি ছোট? নিঝুম তোমার ছোট, মাদ্রাসায় পড়ে, এবার কোরআনে হাফিজি হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালোই তো। আগামী বছর থেকে সে নাকি একটা মাদ্রাসা খুলবে আর গরিবদের পড়াবে বিনা টাকায়।
আচ্ছা চাচা, যদি কিছু মনে না করেন আমি কি নিঝুমের সাথে কথা বলতে পারি? কথা বলতে পারো, সমস্যা নাই, কিন্তু ওর কখনো মুখ দেখা বা ওর রুমে যেতে পারবে না বিনা অনুমতিতে। ঠিক আছে চাচা। আমরা গল্প করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া করে টিভি দেখতেছি, এমন সময় নিঝুম এসে বলল, আবু, এখন আমি টিভি দেখব, তোমরা যাও গিয়ে ঘুমাও, সকাল হলে আবার উঠতে পারো না। আর একটু দেখবে, এই খেলাটা শেষ হলেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। চাচা আমি তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, যাব। আমি উঠে চলে আসলাম আমার রুমে। আগে যখন আমাদের বাসায় ছিলাম তখন দরজা সবসময় খোলা রেখে ঘুমাতাম। আজও একই কাজ করলাম, দরজা খুলে রেখে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চাচার ডাকে ঘুম ভাঙলো। মেঘ, উঠো, ফজরের আজান দিচ্ছে, নামাজ পড়বে। চাচা আপনি যান, আমি আসছি ফ্রেশ হয়ে। আমি ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি চাচা আমার জন্য দাঁড়িয়ে আছে। চাচা চলেন। চলো। আমরা চলে আসলাম মসজিদে। ফজরের নামাজ আদায় করে আমি আর চাচা দুইজনে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। মেঘ, চলো, আজ তোমাকে এই পুরো এলাকাটা ঘুরে দেখাবো, আর এমন একটা জায়গায় দেখাবো যেখানে দিয়ে গেলে তোমাকে খুঁজে পাওয়া অসম্ভব। ঠিক আছে চাচা। আমি আর চাচা হেঁটে হেঁটে পুরো এলাকাটা ঘুরে দেখলাম। বড় উঁচু উঁচু বিল্ডিং। অবশেষে একটা বস্তির কাছে এসে দাঁড়ালাম। মেঘ, এই বস্তিতে 1500 লোক থাকে। সরকার কোনো কিছু করছে না এই লোকদের জন্য। চাচা আমি যখন এসে পড়েছি তাহলে আর কোনো চিন্তা নেই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই বস্তিটাকে ঘর হবে। আর তোমার তো ল্যাপটপ আছে, চলো একটা কাজ করব। মাফিয়া কিংয়ের সমস্ত সত্য কাজের একটা তোমার ব্রেক অ্যাকাউন্টে নিয়ে আসব। কীভাবে আনবো চাচা? তার কোনো কিছুই তো এখন আমি ভালো করে জানি না। আমি আছি কিসের জন্য, আমি সব বলতেছি। আর নিলয়কে ফোন দিয়ে বলে দাও সবুজকে সাথে নিয়ে চলে আসতে। কিন্তু ওদের নাম্বার তো আমার কাছে নেই। আমার কাছে আসে, আমি ফোন দিতেছি। হ্যালো নিলয়। স্যার বলেন। নিলয়, তুমি সবুজকে নিয়ে চলে আসো, একটা কাজ আছে। এখনই আসতে হবে? এখনই চলে আসো, সকালের নাস্তা আমাদের বাসায় করবে। ঠিক আছে স্যার। আমি আর চাচা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। দরজা খুলে ভিতরে ঢুকে সোজা উপরে চলে আসলাম। হঠাৎ কানে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতে লাগলো। আমি দাঁড়িয়ে রইলাম। এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে শুধু শুনতেই মন চাচ্ছে। কিছুক্ষণ পর কোরআন তেলাওয়াত শোনার পর ল্যাপটপটা নিয়ে চলে আসলাম নিচে এসে দেখি নিলয় আর সবুজ চলে এসেছে। সবুজ, এই নাও ল্যাপটপ, এটা দিয়ে দেখো তো কাজ হবে কিনা, নাকি কম্পিউটার লাগবে? বস, এটা দিয়ে হবে, কিন্তু কম্পিউটার হলে আরও ভালো হয়। তাহলে সকালে নাস্তা করে একটা কম্পিউটার কিনতে যাবে আমার সাথে। ঠিক আছে বস। আচ্ছা, আমি এটা দিয়ে ট্রাই করে দেখতেছি, দেখি কতটুকু হয়। ঠিক আছে দেখো। সবুজ হ্যাকিং করতে লাগলো। চাচা মাফিয়ার সব ডিটেলস দিচ্ছে। প্রায় 15 মিনিট চেষ্টার পর হ্যাকিং করতে পেরেছে। 35 কোটি টাকা অন্যায়ভাবে গরিবের কাছে মেরে খেয়েছে। বস, একটা পেন ড্রাইভ হলে ভালো হতো। আচ্ছা তুমি বসো, আমি দোকান থেকে গিয়ে নিয়ে আসতেছি। আপনার যেতে হবে না, আমি ওই নিয়ে আসতেছি। এই নাও 5000 টাকা, ভালো পেন ড্রাইভ আনবে। ঠিক আছে বস। সবুজ চলে গেল। নিলয় মাফিয়া গ্রুপের ডান হাতকে আজ রাতে যে করে হোক মেরে বড় মেন রাস্তার উপর ঝুলিয়ে রেখে আসবে। আর পারলে আমাদের রেড গ্যাংয়ের লোক বাড়াও। আচ্ছা ঠিক আছে বস। আর আপনি না বলেছেন আমাদের নাম্বার আর একটা কি যেন দেবেন? আজ সন্ধ্যায় দিব। আর যাকে খুন করবে সবার গলায় একটা করে লকেট ঝুলিয়ে আসবে। লকেটে নাম থাকবে রেড গ্যাং। ঠিক আছে বস। আচ্ছা চাচা, আপনার সাথে কি এলাকার চেয়ারম্যান বা মন্ত্রীর সাথে কোনো কন্ট্যাক্ট আছে? মন্ত্রীর সাথে নেই, কিন্তু চেয়ারম্যানের আর এক মেঘের সাথে আছে। ভাবছিলাম টাকা তো আছে তাদের সাথে, কথা বলে যদি বস্তিটাকে একটু উন্নত করা যায়। মেঘ, এ কাজ ভুলেও করো না। তুমি বস্তির উন্নত করবে আর নাম করবে ওরা। এর চেয়ে ভালো হবে তুমি বস্তির সবার সাথে কথা বলো। তাহলে আজ বিকেলের দিকে যাই। ঠিক আছে মেঘ, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। চাচা খাবার আনতে চলে গেল। আমি আর নিলয় বসে বসে এইসব বিষয়ে কথা বলতেছি। বস, আমার জানা মতে আরও 2টা বস্তি আছে এরকমই। এই এলাকায় আছে 2টা আর বাইরে আছে আরেকটা। আচ্ছা, আগে যেটা দেখে এসেছি এটা ঠিক করে নিই, তারপর অন্যটা ধরবো। আচ্ছা বস, আর কিছু অস্ত্র লাগবে? আমরা কোনো অস্ত্রের কাজ করব না। অস্ত্র থাকবে শুধু ঘুমের ইঞ্জেকশন। এগুলো আবার কীভাবে চালাই? প্রতিটা পিস্তলে সেট করা থাকবে। আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে চালাতে হয়। এই দেখো। বস, এটা তো আরও সহজ চালাতে। 150 পিস অর্ডার করেছি। 15 মিনিট অজ্ঞান হয়ে থাকবে যার গায়ে লাগুক না কেন। এই তো সবুজ চলে এসেছে। বস, 2টা আনছি, একটাতে ভাইরাস রাখবো আর একটাতে
হ্যাকিংয়ের ডকুমেন্ট রাখবো। ভালো কাজ করেছো। সবুজ, নিলয়, মেঘ, এই নাও খাবার খেয়ে এরপর বসে কাজ করো। আচ্ছা চাচা, আপনিও আমাদের সাথে বসে পড়েন। বসো, আগে সব কিছু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া করে কাজ করতে লাগলাম। এমন সময় কলিং বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলে দেখি ডেলিভার বয়। স্যার, এই নেন আপনার পার্সেল, আর এইখানে একটা সাইন করেন। আমি সাইন করে পার্সেলটা ভিতরে এনে খুললাম। সব কিছু ঠিকঠাক আছে। মেঘ, এই বক্সে কি আছে? চাচা, সিম কার্ড আর কয়েক শত লকেট। সবুজ, এই নাও, এই তোমার সিম কার্ড। আর নিলয়, এটা নাও তোমার। বস, এই সিমে টাকা ভরতে হবে নাকি? না, আনলিমিটেড 50,000 মিনিট দেওয়া আছে 1 মাসের জন্য। শেষ না হলে ও থাকবে। ও আচ্ছা। বস, আপনার নাম্বার জানবো কি করে? দেখো, সব নাম সেভ করা আছে। যাকে যাকে ফোন দিবে, যে যে আমাদের গ্যাংয়ে আছে সবার নাম আছে। দেখেছি। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল খেয়ালই নেই। নিলয়, সবুজ, তোমরা এখন বাসায় চলে যাও আর বিকালবেলা চলে আসবে এইখানে। বস, আমারও আসতে হবে? না, তোমার আসতে হবে না, তুমি রাতে আসবে একসাথে সবাইকে নিয়ে। আচ্ছা ঠিক আছে বস। সবুজ আর নিলয় চলে গেল। আমি চলে আসলাম আমার রুমে। গোসল করে চাচার সাথে নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। হঠাৎ করে কারোর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি নিঝুম দাঁড়িয়ে আছে। ভাইয়া, নামাজ পড়বেন না? পড়বো। কয়টা বাজে? আছরে আজান দিয়েছে। আবু চলে গেছে নামাজে। আপনার ঘরে ফ্যান চলছে দেখে তাই ঢুকে দেখি আপনি ঘুমাচ্ছেন। আচ্ছা তুমি যাও, আমি ঘরেই নামাজ আদায় করে নেব। আচ্ছা ঠিক আছে। নিঝুম চলে গেল। আমি অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে মোনাজাত ধরলাম। হে আল্লাহ, আমার আম্মু আব্বুকে সুস্থ রাখো। মা, মামি, মামাতো বোন, বাকি যারা আছে সবাইকে সুস্থ রাখো। আমিন। একটু পর চাচা আসলো। এসে দেখে আমি বসে আছি। মেঘ, নামাজ পড়ছো? চাচা, কখন যাবেন? এখনই যাব, চলো। চলেন। আমরা চলে আসলাম বস্তিতে। বস্তিতে আসতে না আসতেই দেখি সব মানুষ একসাথে জমা হয়ে দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। চাচা আমার হাতে একটা মাইক ধরিয়ে দিয়ে বলল, নাও, তুমি বলো কি করবে। আসসালামু আলাইকুম সকল বস্তিবাসী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি একটা কারণে এখানে এসেছি, কারণটা হয়তো আপনারা জানেন না। কারণটা যদি বলতে। আমি চাচ্ছি আপনাদের সবাইকে এইখানে একটা বিল্ডিং বানিয়ে দেব। আপনারা যদি বলেন তাহলে আমি কাল থেকে কাজ শুরু করব। কিন্তু অনেকে বিল্ডিং বানিয়ে আমাদের তাড়িয়ে দিতে চায়। যদি তুমিও আমাদের সাথে এমন করো। আমি কথা দিলাম আমি এমন করব না। আমি আপনাদের সুরক্ষার জন্য এটা করছি। এখন আপনারা কি বলেন? আচ্ছা ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করতে পারেন। আমরা এই জায়গাটা একটা বিল্ডিং বানাবো, আর এই পাশে আর একটা, যাতে সবার জায়গা হয়। এইখানে একটা ফ্ল্যাটে 2টা পরিবার থাকতে হবে। এমন করে করে বানাবো। আপনারা আমাদের সাহায্য করতে হবে। পারবেন তো? পারবো। আপনারা সবাই এই পাশের ঘরগুলো কষ্ট করে এই পাশে এসে বানাবেন। 1 থেকে 2 মাসের ভিতরে কাজ হয়ে যাবে। সবাই কাজে লেগে পড়ো। আমি, চাচা আর নিলয় হেঁটে হেঁটে কথা বলতে বলতে আসতেছি। এমন সময় পিছন থেকে কে যেন আমায় ডাক দিল। আমি তাকিয়ে দেখি একদল মেয়ে মাদ্রাসার ছাত্রী হবে হয়তো। আমি আর চাচা তাদের সামনে যেতেই বলল, ভাইয়া, একটা হেল্প করতে পারবেন? বলো কি করতে হবে? ভাইয়া, আমরা এই পথে প্রতিদিন যাওয়ার সময় কিছু বকাটে ছেলে আমাদের বাজে কথা বলে, আবার মাদ্রাসার ওয়াশরুমের ওপর। হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কোন ছেলেগুলোকে দেখিয়ে দাও তো। ভাইয়া, ওই যে বসে আছে ওই ছেলেগুলো। ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি তাদের ব্যবস্থা করতেছি। আমি নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়। বস বলেন। এখন আমার পুরো গ্যাংকে নিয়ে বস্তির ওই পাশে রাস্তায় হাজির হও 10 মিনিটের মধ্যে। ঠিক আছে বস, আমাদের সব লোক বস্তির আশেপাশে থাকে। আমি এক্ষুনি সবাইকে ফোন দিতেছি। আমি ছেলেগুলোর কাছে যেতে না যেতেই আমার পুরো গ্যাং এসে হাজির একসাথে। এতগুলো মানুষ দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল। কিরে, তোরা বলে মহিলা মাদ্রাসার দেওয়াল মুখি মারিস আর যাওয়ার সময় বাজে কথা বলিস? কে বলছেন? আমি মেয়েগুলোকে দেখিয়ে বললাম, ওই মেয়েগুলো বলেছে। ছেলেগুলো ভয়ে চুপসে গেছে, কোনো কথা বলছে না। নিলয় ওদের হাত পা ভেঙে ওদের বাড়ির দরজার সামনে রেখে আসবে। ঠিক আছে বস। ছেলেগুলো দৌড়ে এসে আমার পা ধরে কান্না করতে লাগলো। ভাই, আমাদের মাফ করে দেন প্লিজ। আমরা আর কখনো এমন বাজে কাজ করব না। সত্যি তো? সত্যি। একবার ভেবে দেখ, তোদেরও তো মা বোন আছে। ওদের যদি কেউ এসব বলে তাহলে তোর কেমন লাগবে? ভাই, আমাদের ভুল বুঝতে পারছি। আসলে ভাইয়া, সারাদিন বসে থাকি, কাজ নেই, কি করব। আমার হয়ে কাজ করবি? ভাই বলেন,
কি করতে হবে? নিলয়, ওদের নিয়ে যা, সব বুঝিয়ে দিয়ে আর সিম কার্ড দিয়ে দিবি, সাথে 10,000 টাকা দিয়ে দিবি। ঠিক আছে বস। আমি মেয়েদের কাছে এসে বললাম, তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল কি আছে এখনো? হুম, আছে। কেন, কি করবেন? চলো আমার সাথে। এই বলে মাদ্রাসার দিকে হাঁটা দিলাম। মাদ্রাসার ভিতরে গিয়ে বললাম, যাও তোমাদের প্রিন্সিপালকে বলো আসতে। আচ্ছা ঠিক আছে। একটু পর প্রিন্সিপাল আসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি হচ্ছি একজন সাধারণ নাগরিক। আপনি তো এখানে মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার মেয়েদের কোনো খেয়াল আছে? কেন, কি হয়েছে? মাদ্রাসার ওয়াশরুমের উপর কিছু বখাটে ছেলে উঠতো, আপনি জানেন না? জানি। কি করব এখন? কার প্রশাসনিকদের বলছিলাম, ওরা কিছুই করেনি। এখানে আমি একটা মহিলা হয়ে কি করতে পারবো? আজ থেকে কিছু করতে হবে না, এই নেন আমার কার্ড। যখন কিছু হয় বা কিছু লাগবে আমাকে খবর দেবেন। আর কাল আমার একজন লোক এসে বাইরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে যাই। এই বলে চলে আসলাম মাদ্রাসার ভিতর থেকে। এই যে মেয়ের আইনাও, আমার কার্ড রাখো, যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন দিবে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। এমন সময় নিঝুম আসলো। ভাইয়া কি করতেছেন? কিছু না, কাজ করতেছি। কেন, কি হয়েছে? আপনি একটা ভালো কাজ করেছেন। কখন কি করলাম? ওই মাদ্রাসার ছাত্রীদের যে ছেলেগুলো ডিস্টার্ব করতো, ওইগুলো আমার বান্ধবী, আমাকে বলেছে সব। ও আচ্ছা, খাইছো রাতে? খাইছি। আপনি খাবেন কখন? আমি আরো পরে খাবো। চাচা কোথায়? আব্বু আসতেছে। এই তো আব্বু চলে এসেছে। কি রে মা, তুই এখানে? আব্বু, একা একা ভালো লাগে না, তাই ভাইয়ের সাথে গল্প করতে এসেছিলাম, কিন্তু ভাইয়াও কি কাজ নিয়ে ব্যস্ত। ও আচ্ছা। নিঝুম, তোমার ফোন নেই? আছে, কিন্তু ইন্টারনেট নেই, তাই এসেছিলাম গল্প করতে। ও আচ্ছা, এই না, ওই ফোনটা এখন চালাও গিয়ে, আমি পরে নিয়ে নেব নি। না থাক ভাইয়া, আমি বসে বসে আপনার কাজ দেখি। আচ্ছা দেখো, চাচা চলে গেছে নাকি? আসতেছে একটু পর। আমি বসে বসে কাজ করতে লাগলাম। গুনগুনিয়ে গজল গাইতে লাগলো নিঝুম। নিঝুম, পারলে একটু জোরে গাও। না মানে ভাইয়া, ওই একটু আর একটু গাই আর কি। ও আচ্ছা। ভাইয়া, আপনার ফোনে এটা কার ছবি? আমি ফোনের দিকে না তাকিয়ে বললাম, আমার হয়তো। কেন? কিন্তু এটা তো কোনো দিক দিয়েই তুমি না, এটা একটা মেয়ের ছবি। আমি তাকিয়ে দেখি নীলার ছবি। নিঝুম, তোমাকে বলেছিলাম না যে আমাকে একটা মেয়ে বাজেভাবে ফাঁসিয়েছে? এটাই সেই মেয়ে, তাই না? ওই ফোনটা ওর কাছে ছিল, কিছুদিন পর আমি নিয়ে এসেছি। পিকটা কেটে দাও। আমি আগেই কেটে দিয়েছি। ভালো করেছো। আমি কাজ করতে লাগলাম আর নিঝুমের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। কাজ শেষ করে দেখি নিঝুম কি যেন মনোযোগ দিয়ে পড়ছে। নিঝুম, কি পড়তেছো? ভাইয়া তুমি গল্প লেখো? আমি গল্প লিখি। কেন, কি হয়েছে? এত সুন্দর করে সাজিয়ে গল্প লিখতে পারো? পারি। আচ্ছা নিচে চলো। চলো। আমরা দুজন নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে চাচার সাথে কিছু কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে এফবিতে ঢুকতে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে ফোনে কোরআন তেলাওয়াত লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চাচার ডাকে ঘুম ভাঙলো। আমি আর চাচা নামাজ পড়ে চলে আসলাম বস্তিতে। বস্তিতে এসে দেখি যাদের কাজের কথা বলেছিলাম তারা এসে পড়েছে, আর গাড়ি করে ইট এনে দিয়ে যাচ্ছে। আমি যেতে বস্তিবাসী এসে বলল, তুমি আমাদের রব, তোমার পাশে সব সময় আমরা আছি। এবার তোমাকে এই পাঁচশবর্তী এলাকার মন্ত্রী বানাবো আমরা। আমি আপনাদের রব না, রব হচ্ছেন একজনই, সেটা হচ্ছেন আল্লাহ। আর একজন মানুষকে আল্লাহর সাথে তুলনা দিতে হয় না। আমি আপনার বিপদে আপদে সবসময় আছি। এই সব বলে আরও কিছুক্ষণ থেকে মিস্ত্রির সাথে কথা বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে খাওয়া দাওয়া করে টিভিটা চালাতেই চোখে পড়লো বড় করে লেখা, কাল রাতে মাফিয়া কিংয়ের ডান হাত, তাকে কে যেন নৃশংসভাবে হত্যা করে মেন রাস্তায় ফেলে দিয়ে গেছে। আমি এই খবরটা শুনে ফোন দিলাম নিলয়কে। হ্যালো নিলয় ভাই, কাজ শেষ। আর আপনার অ্যাকাউন্টে দেখেন 10 কোটি টাকা চলে গেছে। এই টাকা হচ্ছে মাফিয়া কিং লিডারের ডান হাতের। আমাদের খুঁজে বেড়াচ্ছে মাফিয়া কিংয়ের দল। সাধারণভাবে চলাফেরা করবি যাতে কেউ না বোঝে, আর যাকে মারবি তার গলায় আমাদের গ্যাংয়ের লকেট দিয়ে আসবি আর বুকে লিখে আসবি দেশত দহি। ঠিক আছে বস। এই বলেই ফোনটা কেটে দিলাম। ফোন কেটে শুয়ে আছি, এমন সময় নিঝুম আসলো। বলল, ভাইয়া খাবার খাবে না? খাবো, চাচাকে ডাক দাও। আব্বু নিচে বসে আছে আপনার জন্য। আচ্ছা যাও, আমি আসতেছি। নিঝুম চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি চাচা বসে আছে খাবার টেবিলে। আমিও গিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে চাচার সাথে কথা বলতেছি। মেঘ, এবার মাফিয়া কিং লিডারকে ধরতে হবে। ও প্রতিদিন নাইট বারে যায়, শহরে দামি বার হচ্ছে
ওরাই প্রতি সোমবারে আসে। ঠিক আছে চাচা, কালই তো সোমবার, কাল নয় মাফিয়া কিং লিডারের শেষ দিন। খুব সাবধানে করতে হবে, কারণ ওর চারপাশে মানুষরা ঘেরাও থাকে। চাচা এইসব নিয়ে চিন্তা করতে হবে না, কাল ওর শেষ দিন হবে। বসে বসে এসব কথা বলছি চাচার সাথে। ভাইয়া কাল কার শেষ দিন? এইসব তুমি বুঝবে না নিঝুম। কেন বুঝবো না ভাইয়া? নিজুম, তুই তোর কাজ কর, আমাদের মাঝে কথা বলিস না। আচ্ছা আব্বু। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি 3টা বেজে গেছে। আমি নিচে গিয়ে দেখি কতগুলো মেয়ে আর চাচা বসে আছে। এইখানে নিঝুমকে চেনা যাচ্ছে না, কারণ নিঝুম সবসময় পর্দা করে থাকে, আর ওরাও পর্দা করে এসেছে। চাচা, নিঝুম কোথায়? নিজুম তো তোমার সামনেই, খুঁজে বের করো তো। আমি সবার দিকে ভালো করে তাকালাম। নিঝুমের চোখ জোড়া পুরো বিড়ালের মতো। আমি আঙুল দিয়ে ইশারা করে বললাম, তুমি নিঝুম? বাহ, তুমি হাজার মেয়ের সামনে থেকে আমার মেয়েকে চিনে ফেলতে পারবে? ভাইয়া আমাকে কিনলে কিভাবে? এটা বলা যাবে না, তাহলে তুমি অন্য কাউকে বলে দিবে। বলো না, আমাকে বলো। পরে বলবো। এই বলে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে এসে নীলয় আর সবুজকে ফোন দিলাম। হ্যালো ভাই, কিছু কি দরকার আছে? না, 3 রাস্তার মোড়ে আসো, আড্ডা দিব। ঠিক আছে ভাই, আসতেছি সবুজকে নিয়ে। আচ্ছা আয়। আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। চাচা 1 কাপ চা দেন তো। দিতেছি, বসো। আমি বসে বসে চা খেতে লাগলাম। দোকানদার আরও অনেক লোক বলতেছে, ভাই ভালোই হয়েছে, আমাদের টাকাগুলো এখন আর কেউ নিতে পারবে না। শয়তানের হাত থেকে রক্ষা করেছে রেড গ্যাং। ভাই ঠিক বলছো, আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে। আমি এসব কথা শুনতেছি। আচ্ছা চাচা, আর কার কার কাছ থেকে টাকা নিয়েছে জানেন? জানি। কেন, কি করবেন এইসব জেনে? না এমনি। একটুবার নিলয় আর সবুজ আসলো। চাচা, আমাদের 3 কাপ চা দেন। না, আমি চা খাবো না, এখনই খেয়েছি। আরেক কাপ খান। না, আর খাবো না। নিলয়, কাল এই শহরে সব থেকে দামি বাড়ি যাব। কাল মাফিয়া কি নিজেই আসবে। বস, কিছু নিয়ে যেতে হবে না? ইঞ্জেকশন নিয়ে যেতে হবে, যাকে তাকে খুব সহজে অজ্ঞান করে আমাদের ডেরায় নিয়ে যেতে পারি। ঠিক আছে বস। নিলয়, আমাকে বস বলার দরকার নেই, আমাকে ভাই বলে ডাকলেই হবে। সবাইকে বলে দিবি আমাকে যেন ভাই বলে ডাকে। ঠিক আছে ভাই। চাচা আপনার দোকান থেকে টাকা নিচ্ছে, আরও যাদের থেকে টাকা নিচ্ছে, কাল আপনারা এই যে সামনে একটা বস্তি আছে ওইখানে চলে যাবেন। কাল আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। কে দিবে আমাদের এত টাকা? চাচা, রেড গ্যাং দিবে আপনাদের টাকা, রেড গ্যাংয়ের পাশে থাকবেন। ঠিক আছে। এই বলে আমি নীলয় সবুজ উঠে হাঁটতে হাঁটতে কথাগুলো বলতে লাগলাম। এমন সময় পিছন থেকে পুলিশের গাড়ি হর্ন করে আসতে লাগলো। আমি পিছনে তাকিয়ে দেখি মন্ত্রী যাচ্ছে। আমরা সোজা হেঁটে চলে যেতে লাগলাম। এমন সময় একটা গাড়ির ভিতর থেকে কে যেন আমাকে ডাক দিল। আমি তাকিয়ে দেখি এই এলাকার মন্ত্রী। আমি গাড়ির সামনে যেতে মন্ত্রী বলল, তুমিই তো সেই ছেলে যে সামনের বস্তির লোকদের ব্লেডিং দিয়েছো। স্যার, কেন, কি হয়েছে? গাড়িতে ওঠো। যা বলার এইখানে বলেন, আমার সময় নেই। ছেলের গায়ে দেখি তেজ আছে। এই তোরা ওই ছেলেটাকে নিয়ে আয় তো। ওরা আমাকে ধরার আগে ওদের উপরে অজ্ঞান করে ইঞ্জেকশন ছুটতে লাগলো। নিলয় আর সবুজ। আমার কোমর থেকে গানটা বের করেই সবার শরীরে ইঞ্জেকশন ঢুকিয়ে দিলাম। সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এটা দেখে মন্ত্রী ভয় পেয়ে গায়ে নিয়ে পালিয়ে গেল। আমরা ওইখান থেকে চলে আসলাম। রাতে টিভি চালাতেই খবরে আমার নাম। চাচা দেখে বলল, মেঘ, আজ তুমি মন্ত্রী মনে ভয় ঢুকিয়ে দিলে। বাহ, আর কেউ সাহস করবে না তোমার সাথে টক্কর দিতে। এইভাবে এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। চাচা আগামী শুক্রবারের মধ্যে একটা ফ্যাক্টরি বিক্রি করবে। আমি একটা ফ্যাক্টরি কিনতে চাই, আপনি একটু খুঁজে নিয়েন তো। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখতেছি এমন কেউ ফ্যাক্টরি বিক্রি করবে কিনা। আমরা এইসব কথা বলতেছিলাম, এমন সময় নিঝুম ডাক দিল, আব্বু ভাইয়া খাবার রেডি করেছি, খেয়ে যান। আসতেছি মা। আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে সোফায় বসে 3 জন টিভি দেখতে লাগলাম। রাত প্রায় 12টার কাছাকাছি। চাচা ঘুমাবেন কখন? তুমি যাও, আমরা এই ছবিটা দেখে ঘুমাবো। ঠিক আছে চাচা। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখে নিঝুম আমার বুকে মাথা রেখে বসে আছে চেয়ারে। নিঝুম, এটা কি করতেছো? ভাইয়া আপনাকে এত ডাকাডাকি করলাম, উঠলে না দেখে কান পেতে শুনলাম যে আপনার হার্টবিট থেকে আওয়াজ হয় কিনা। ও আচ্ছা, তুমি যাও, আমার জন্য খাবার রেডি করো। আজ একটা কাজ আছে, রাতে ফিরবো। কি কাজ ভাইয়া? মাদ্রাসার সাথে যে বস্তিটা আছে ওইখানে বিল্ডিং তৈরি করতেছি বস্তিবাসীর জন্য। এত টাকা কোথা থেকে পেলে?
এটা পরে বলবো, এখন যাও। আচ্ছা বাবা, যাচ্ছি। এমন করছেন কেন? নিঝুম চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি নিঝুম একা বসে আছি খাবার টেবিলে। নিঝুম, চাচা কোথায়? আব্বু তো এখন বের হয়েছে বস্তি থেকে, বলছে আপনাকে যাওয়ার জন্য। আচ্ছা, যাচ্ছি। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম বস্তিতে। এসে দেখি এই বিল্ডিংয়ের কাজ অনেক দূর এগিয়ে গেছে। চাচা, আপনি কি এখানে থাকবেন? আছি, এইখানে তুমি যাও। আমি রাস্তায় এসে দেখি অনেক লোক এসে পড়েছে। আমি যেতেই একজন বলল, ভাই আমাদের টাকা দিবে কখন? আপনার টাকা এখনই দেওয়া হবে, সবাই লাইনে দাঁড়ান। সবাই সবার টাকা নিতে চলে গেল। আমি নীলা সবুজ কিনে চলে আসলাম ভাড়ে এসে দেখি অনেক লোক। এর মধ্যে থেকে মাফিয়া লিডারকে কীভাবে চিনব সেটাই ভাবতেছি। হঠাৎ মনে হলো চাচা তো মাফিয়ার হয়ে কাজ করছিল, চাচা হয়তো দেখবে তাকে। দিলাম চাচাকে ফোন। চাচা, মাফিয়ার ফেসটা কি আপনি কখনো দেখেছেন? লিডার, এর 2 গালে দেখবে কাটার চিহ্ন, আর ডান হাতে দেখবে অনেকগুলো আংটি। ঠিক আছে চাচা, এতটুকুতেই হবে। হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা দিল। আমি পিছনে তাকিয়ে দেখি মাফিয়া লিডার। সরি ভাই, দেখতে পাইনি। ইটস ওকে। আমি নিলয় সবুজকে ইশারা করে দেখিয়ে দিলাম। আমি তো তাকে দেখে মনে হচ্ছে হাসছে, কারণ ও একটা বলদ মনে হয়। আমি মাফিয়া লিডারের পিছু করতে লাগলাম। মাফিয়া লিডার ভাড় থেকে বেরিয়ে পার্ক লর্ডে যেতে লাগলো। আমিও যেতে লাগলাম তার পিছু পিছু। এই যে ভাই, আপনার কাছে কি ম্যাচ হবে? সিগারেটটা ধরাতাম। এই নাও। আমি সিগারেটটা ধরিয়ে মুখের ভিতর যত জায়গা আছে পুরো জায়গায় ধোঁয়া ভরিয়ে নিলাম। যেই মাফিয়া লিডার সামনে ফিরলো, আমি তার মুখে ধোঁয়াগুলো ছুঁড়ে মারলাম। এতে সে কিছুই দেখতে পারছে না। পেছন থেকে নিলয় ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়ে মাফিয়া লিডারের পিঠে সাথে সাথে অজ্ঞান মাটিতে লুটিয়ে পড়লো। নিলয় আর সবুজ মাফিয়া লিডারকে ধরে গাড়িতে ওঠালো। আমি উঠে পড়লাম গাড়িতে। যেতে যেতে মাফিয়া লিডারের হাত বেঁধে ফেললাম, কারণ আমাদের ডেরায় যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। অর্ধেক রাস্তায় আসতে লিডারের জ্ঞান ফিরল। আমাকে দেখে বলল, কিরে, তুই কে আর আমাকে এইভাবে বেঁধে রেখেছিস কেন? আমার পরিচয় জানলে তুই এখনই এখান থেকে মুতে দিবি। আগে দেখ তুই বাঁচতে পারিস কিনা। মাফিয়া লিডার হাসতে হাসতে বলল, এইবার পিছনে তাকিয়ে দেখ কে আসছে। আমি পিছনে তাকিয়ে দেখি 25 থেকে 50টা গাড়ি আমাদের পিছনে ধাওয়া করতেছে। নীলা, যত দ্রুত পারো আমাদের ডেরায় যাও। আর সবুজ, তুই সবাইকে ফোন দিয়ে বল যে প্রস্তুত থাকতে। ঠিক আছে ভাই, আমি সবাইকে বলে দিতেছি। শোন, আজ তোর কবর হয়ে বলে রাখলাম। আর পরিচয়টা শুনতে চাস আমি কে? বল দেখি তুই কে। আমি হচ্ছে রেড গ্যাংয়ের লিডার। তোর ডান হাতকে আমি গতকাল রাতে নৃশংসভাবে হত্যা করে মেন রাস্তায় ফেলে দিয়ে আসছি। ও, তুই তাহলে সেই রেড গ্যাংয়ের লিডার। আজ তোর একদিন, আর আমার কতদিন লাগে? আমার একদিন হলেই হবে। এই বলে মাফিয়া লিডারের মুখে দিলাম 2টা ঘুষি। নাক ফেরে রক্ত পড়তেছে। ততক্ষণে আমরা চলে আসলাম আমাদের ডেরায় আসতেই আমার লোকেরা ঘুষি মারতেছে। মাফিয়ার লোকেরা আমার সাথে না পেরে যে যেদিকে পারে ওই দিকে দৌড়াতে লাগলো, কিন্তু আমার লোকেরা মাফিয়ার সব লোকদের গুলি করে অজ্ঞান বানিয়ে দিয়েছে। আমরা সবাই ধরাধরি করে মাফিয়ার সব লোকেদের নিয়ে আসলাম আমাদের ডেরায়। সবাইকে বেঁধে রাখলাম। প্রায় 10 মিনিট পর তাদের জ্ঞান ফিরতে তারা চেঁচামেচি করতে শুরু করলো, কিন্তু তাদের আওয়াজ মাঠের নিচ থেকে উপরে যাচ্ছে না। মাফিয়া লিডারকে বললাম, দেখলি তো, আমার একদিনই যথেষ্ট, বেশি দিন লাগে না তোর মতো। এখনো তো আমার কাজ শেষই হলো না। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ তোর উপর হামলা হতেই থাকবে। আচ্ছা, দেখা যাবে। এই বলে মাফিয়া লিডারের পায়ে দিলাম তার কাঁটা ঢুকিয়ে। মাফিয়া লিডার চিৎকার করতে লাগলো, বলল, রেড গ্যাং, এখনো তোর হাতে সময় আছে, আমাকে ছেড়ে দে, না হলে কি করবি তুই? এই বলে মরিচার গুঁড়া দিলাম তার রক্তাক্ত পায়ে লাগিয়ে। মাফিয়া লিডার নাড়াচড়া করতে পারছে না। রেড গ্যাং, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব অনেক দূরে। তোর যত ব্যাংক অ্যাকাউন্ট আছে নাম্বার আর পাসওয়ার্ড দে। আমার কাছে একটাও টাকা নেই, সব টাকা হ্যাক করে কে যেন নিয়ে গেছে। তোর যত টাকা আছে আমি সব নিয়ে গেছি। আমি জানি তোর আরও ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমার আর কোনো অ্যাকাউন্টে নেই। আমি গুঁড়া মরিচ আবার মাফিয়া লিডারের পায়ে মাখিয়ে দিলাম। মাফিয়া লিডার আস্তে আস্তে সব বলতে লাগলো। ভাই, ওদের কি করব? ওদের সাথে আমি কথা বলতেছি, তুই এর ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। আমি মাফিয়ার লোকদের কাছে চলে আসলাম, বললাম, কি রে, তোরা কি তোদের লিডারের মতো অবস্থা করবো, নাকি তোরা পাল্টে আমাদের গ্যাংয়ে জয়েন করবি? ভাই, আমরা তো পেটের দায়ে আমাদের লিডারের সাথে থাকি, কিন্তু আর থাকবো না। আমরা আপনার হয়েই কাজ করতে চাই।
আচ্ছা ঠিক আছে, আর শোন, যদি আমার গ্যাংয়ের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিস তাহলে এই কুত্তার বাচ্চার মতো তোর অবস্থা হবে, এর চেয়েও ভয়াবহ। নিলয়, ওদের ছেড়ে দাও, আর তোমরা সবাই আমার বাসায় যাও, কাল আবার এই জায়গায় আসবে। ভাই ওরে কি করব? এই কুত্তার বাচ্চাটাকে মেরে আমার গ্যাংয়ের লকেট বুকে ঝুলে দিবি, আর বুকে লিখে দিবি আজ থেকে মাফিয়া জগতের লিডার হচ্ছে রেড গ্যাং, আর ওকে মেরে মেন রাস্তায় ফেলে দিয়ে আসবি। ঠিক আছে ভাই। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এমন সময় নিঝুম আসলো আর বলল, ভাইয়া আপনি না বলছেন রাতে আসবেন? কাজ শেষ তাই চলে এসেছি। চাচা কোথায়? আবু তো একটু আগে আবার বেরিয়ে গেছে। ও আচ্ছা, খাবার রান্না করেছো? চলে নিচে। চলো। আমরা দুজন চলে আসলাম নিচে। নিচে এসে দেখি চাচা বসে টিভি দেখতেছে। চাচা, আপনি বলে বাইরে গিয়েছিলেন? মাত্র আসলাম। খাওয়া দাওয়া করছেন? তুমি খাওয়া দাওয়া করে আসো, পরে গল্প করব। ঠিক আছে। এই বলে চলে আসলাম খাবার টেবিলে। নিজুম খাবার বেড়ে দিতে লাগলো। আমি খাওয়া দাওয়া করে চাচার সাথে বসলাম। চাচা বলল, মেঘ দুটো কোম্পানি বিক্রি করবে, এখন কি দুটাই কিনবা নাকি একটা? চাচা, দুইটাই কিনবো। আপনি ওদের সাথে কথা বলেন, আর কাল বলবেন সব কাগজপত্র নিয়ে আসতে। ঠিক আছে, আমি বলে দেব, কাল সব কাগজপত্র নিয়ে চলে আসবে ওরা। আমি চাচার সাথে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। রাতে নিজুমের ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া উঠো, রাত হয়েছে অনেক, খাবে না? আমি উঠে দেখি নিঝুম বসে আছে। নিঝুম, কয়টা বাজে? রাত 11টা বাজে। খাবেন কখন? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি চাচা টিভি দেখতেছে। খাওয়া দাওয়া করে বসে আছি। চাচা, আমি রুমে চলে যাই, আজ অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা তুমি যাও। আমি আমার রুমে এসে বসে আছি। আম্মুর কথা অনেক মনে পড়তেছে। আমার পুরোনো সিমটা ফোনে ঢোকাতেই হাজার হাজার মেসেজ কল আর অনেক কিছু আসতে লাগলো। আমি তাকিয়ে দেখি সব থেকে বেশি আম্মুর ফোন কল। আমি আম্মুকে আমার নতুন সিম দিয়ে ফোন দিলাম। আম্মু রিসিভ করে হ্যালো হ্যালো বলতেছে, কিন্তু আমি কি বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কিন্তু 3 মাস পর আম্মুর গলার স্বর শুনলাম। আবেগের বশে আম্মুকে ডাক দিয়েই দিলাম। মেঘ, তুই কেমন আছিস বাবা? আম্মু, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। প্লিজ বাবা, ফিরে আয় আবার আমার কোলে। আম্মু, যতদিন পর্যন্ত সত্যির কথা না বের হবে ততদিন পর্যন্ত আমি কারোর সামনে যাব না। এই কথা বলে আমি ফোন কেটে দিলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ কার নরম হাতে ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখি নিঝুম বসে আছে। নিঝুম, তুমি এত রাতে? কি হয়েছে আপনার, আজকে চলে আসলেন কেন? ভালো লাগছে না তাই চলে আইছি। যাও তুমি তোমার রুমে, পরে চাচা না হয় আমার উপর রাগ করবে। আমি আব্বুকে বলেই এসেছি, কিছু হবে না। ও আচ্ছা। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। নিঝুম বলল, আপনি চোখ বন্ধ করে থাকেন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। নিঝুম আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে চাচারটাকে ঘুম ভাঙলো। মেঘ ওঠো, নামাজ পড়তে যাবে না? যাবো চাচা, আপনি আসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ফ্রেশ হয়ে চাচার সাথে নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়ে বস্তিতে আসার সময় একজন লোক আর একজন লোককে বলতে লাগলো, ভাই জানেন, রেড গ্যাং আসার পর থেকে এই এলাকার আগের থেকে অনেক পাল্টে গেছে, সন্ত্রাসমুক্ত হয়েছে। আগের যে মাফিয়া ছিল ওনাকে রেড গ্যাংয়ের লোকেরা মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, আমাদের পাওনা টাকা আমরা পেয়ে গেছি। এখন যদি ভাগ্য হয় রেড গ্যাংয়ের লিডারকে দেখার, তাহলে আমার জীবনটা সার্থক হবে। দেখেছো মেঘ, তুমি এই 3-4 মাসে পুরো এলাকাটাই বদলে দিয়েছো। চাচা, বস্তির অনেক কাজ শেষ হয়ে গেছে। 15 তলা বিল্ডিং হয়েছে। 4টা থেকে 1200 জনের জায়গা রয়েছে। আরও 300 জনের জন্য ছোট একটা বিল্ডিং বানিয়ে দিলাম। সবাই খুশি। এইভাবে কেটে গেল আর একটি বছর। এই একটি বছর পুরো এলাকার মানুষের মুখে শুধু রেড গ্যাংয়ের নাম। আজ শহরের টপ বিজনেসম্যান। সকালে বসে চা খাচ্ছি, এমন সময় চাচা আসলো আর বলল, মেঘ, তোমার সাথে কিছু কথা ছিল। জি চাচা, বলেন। আমি জানি মেঘ, তুমি নিঝুমকে পছন্দ করো আর নিঝুম তোমাকে পছন্দ করে। আমি চাচ্ছিলাম নিঝুমের সাথে তোমার বিয়েটা দিয়ে দিতে। চাচা, আমি এখন বিয়ে করতে চাই না, আর কয়েকটা বছর যাক, এরপর বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, কথা দাও নিঝুমকে সুখে রাখবে। চাচা, আমি নিঝুমকে এখন যেমন রাখি বিয়ের পরও তেমনই রাখবো, কষ্ট দিব না কখনো। আচ্ছা চাচা, একটু পর কথা বলতেছি, একটা ফোন এসেছে। হ্যাঁ স্যার। মেঘ সাহেব, আপনার অফিসের সব কিছুই ভালো, আমার খুব ভালো লেগেছে। 45 লক্ষ টাকার কাপড় কিনতে চাই। আচ্ছা ঠিক আছে, কাল আপনি আমার অফিসে চলে আসেন, ওইখানে সব কথা হবে। ঠিক আছে। এই ফোনটা রেখে দিলাম। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করতে ওপাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো,
মেঘ ভাইয়া, আমি কণ্ঠটা শুনে চিনে ফেলেছি, এটা নীলা। আমি সাথে সাথে ফোনটা কেটে দিলাম। যে আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করেছে বা আমার কাছ থেকে ছাড়া করেছে তার সাথে কোনো কথা নেই। এসব ভাবতেছি এমন সময় নিঝুম আসলো। কি করো? এই তো বসে আছি, তুমি কখন আসলে? এই তো মা আসলাম। খাইছো? না খাই নাই, এখন তুমি এসেছো, এখন খাবো। আচ্ছা চলো। আমরা চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। নিঝুম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমি টিভি দেখতেছি। এমন সময় চাচা আসলো উপর থেকে। নিঝুম আমার মাথা থেকে হাত সরিয়ে নিল। নিজুম, আমি একটু বাজার থেকে আসতেছি। ঠিক আছে আব্বু। চাচা চলে গেল। নিঝুম আবার আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নিঝুম, বিয়ের আগে কি আমি তোমার মুখ দেখতে পারবো না? না, বিয়ের আগে আমার বুক দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভালো করে চুলগুলো টেনে দাও। আচ্ছা ঠিক আছে। আর চুল কাটো না কেন? বিকেলে গিয়ে চুল একেবারে ছোট্ট করে আসবে। ঠিক আছে আমার পাখিটা। এই পাখি আবার কোন মেয়ের নাম? আরে আমি তোমাকে বলতেছি। ও, নিঝুম আমি আসতেছি, তুমি বসো। কোথায় যাচ্ছো? তোমার জন্য একটা গিফট আনছি। কি গিফট? আমি চলে আসলাম আমার রুমে এসে প্যাকেটটা নিয়ে নিঝুমের হাতে দিয়ে দিলাম। এই নাও, এটা তোমার গিফট। কি আছে এটার ভিতরে? খুলে দেখো কি আছে। নিঝুম প্যাকেটটা খুলে আমার দিকে তাকিয়ে আছে, কারণ প্যাকেটের ভিতরে 2টা কালো বোরকা হিজাব আছে। তোমাকে বলছে কে এসব আনতে? কেন, ভালো না বোরকাগুলো? ভালো, কিন্তু আমার তো আরো 6টা বোরখা আছে। আচ্ছা তো কি হয়েছে, এগুলোও পরবা? ঠিক আছে, একটা কথা রাখবা আমার? বলো। আমি যে মাদ্রাসায় চালাই, ওই মাদ্রাসায় 300 পিস বোরখা কিনে দিতে পারবা? পারবো, কিন্তু সাইজ তো আমি জানি না কার কেমন। কবে কিনতে যাবা? তুমি যখন বলবা তখনই যাব। কাল সন্ধ্যায় যাবা? ঠিক আছে। আমরা দুজন বসে বসে টিভি দেখতে লাগলাম। একটু আবার চাচা আসলো, বললো, মেঘ, তোমরাও সাথে একজন দেখা করতে এসেছে। কে চাচা? ভেতরে আসুন। ভিতরে আসতে দেখি আমার আম্মু দাঁড়িয়ে আছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি এইখানে কেন? বাবা, তোর খোঁজ করেছি অনেক, কিন্তু পাই নাই। তোর মামা আর মামি সব কিছু নিয়ে গেছে আমাদের কাছ থেকে। এইটা শুনে তোর বাবার বুকের ব্যথা উঠেছে, তাই হাসপাতালে নিয়ে এসেছিলাম, কিন্তু টাকার কারণে চিকিৎসা করাতে পারি নাই। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু সামনের একটা হাসপাতালে আছে, নিঝুম হাসপাতাল, ওইখানে ভর্তি করেছি। আম্মু চলো আমার সাথে। কোথায় যাব এখন? আব্বুর কাছে যাব। তোর আব্বু সুস্থ আছে এখন। এইখানে আসার পর তোর ছবি দেখে আমি চিনতে পেরেছি, এটাই আমার ছেলে। তুই এত বড় হয়ে গেছিস। নিঝুম, এটা হচ্ছে আমার আম্মু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, এটা কি তোর বউ? এখনো বিয়ে হয় নাই, আরো কয়েক বছর পর করব বিয়ে। তোর যা ইচ্ছে, আমি আর তোকে বাধা দিব না। আম্মু, আব্বু তো এখানে আমাকে বিশ্বাস করবে না। আমি তোমাকে একটা বাইরে দেখিয়ে দিব, ওই বাসায় তুমি থাকবে। ওই বাসায় থাকবে কেন? এই বাসা কি ছোট হয়ে গেছে নাকি? এই বাসায় ওই থাকতে পারবে। কিন্তু কোনো কিন্তু নাই। আম্মু চলেন, আব্বুকে নিয়ে আসো এই বাসায়। আচ্ছা চলো। আমরা চলে আসলাম হাসপাতালে। এসে দেখি আব্বু ঘুম থেকে উঠে বসে আছে। আমি কেবিনের ভিতরে গেলাম না, কারণ আব্বু আমাকে দেখতে পারবে না। আম্মু আর নিঝুম আব্বুকে নিয়ে গাড়িতে বসলো। আমি ডাক্তারের সাথে কথা বলে কিছু ওষুধ নিয়ে আসলাম। আব্বু বলল, কি গো, আমরা কোথায় যাচ্ছি? তোমার পাশে যে মেয়েটা বসে আছে, আমরা ওর বাসায় থাকবো আজ থেকে। মা, তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম নিঝুম। ও, খুব সুন্দর নাম। তোমার আব্বু কি কাজ করে? আমার আব্বু কিছু করে না, চাকরি থেকে রিজাইন নিয়েছে। ও। আমি ড্রাইভ করে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আর নিঝুম আব্বুকে নিয়ে ঘরে চলে গেল। আমিও ঘরে গেলাম। চাচা, এই ওষুধগুলো নিয়ে যান আপনি। কেন মেঘ, তুমি যাও। চাচা, আপনি তো সব ঘটনা জানেনই। এখন যদি আমি যাই তাহলে আব্বু এই বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দাও আমার কাছে। এই নেন। ওষুধগুলো দিয়ে দিলাম। চাচা চলে গেল। আমি নিচে বসে আছি। নিঝুম এসে বলল, মেঘ, ছাদে কবুতর আছে, কবুতরের বাচ্চা জবাই করে আনো, আর বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। আর শোনো, আব্বুকে ঘর থেকে বেরোতে দিবে না। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আমি বাজারে চলে আসলাম। কিছু ফল আর মাংস নিয়ে চলে আসলাম বাসায়। নিঝুম, এই নিঝুম, বলো। এই নাও, এখানে মাংস আছে আর আব্বুর জন্য ফল। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যাও। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আর নিঝুম রান্না করতেছে। আম্মু, আব্বুর কাছে কি আছে? তোর শ্বশুর কথা বলতেছে। ও আচ্ছা। আম্মু, কাল আমি বাড়িতে যাব। আর গ্রামে গিয়ে কি করবি? আব্বুর জায়গায় আব্বুকে ফিরিয়ে দিব। নিঝুম, তুমি যাবে নাকি? না, আমি গেলে আব্বুকে রান্না করে খাওয়াবে কে?
তাও তো কথা। আচ্ছা, তোমাকে পরে একদিন নিয়ে যাব। আমি বাইরে এসে নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়, ভাই বলেন। আর একটা হেলিকপ্টার রেডি করে রাখবি, গ্রামে যাব। ঠিক আছে ভাই, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আর হ্যাঁ, এই মাস তো শেষ, সবাইকে বলে দিবি 3 তারিখে টাকা নিয়ে যেতে। ঠিক আছে ভাই। ভাই একটা কথা ছিল। বলো। ভাই বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, যদি কিছু টাকা বাড়িয়ে দিতেন। আচ্ছা, নিয়ে যেও। ভাই সামনের মাসের 7 তারিখে বিয়ে আমাদের, আপনার দাওয়াত রইলো। আরে ঠিক আছে, যাবো নে, যেটা বলেছি সেটা মনে থাকে যেন। ঠিক আছে ভাই, মনে থাকবে। আমি চাচার দোকানে চলে আসলাম চা খেতে। চাচা কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, চা দেন তো। এই নাও বাবা। আমি চা খেতে লাগলাম আর চাচার সাথে কথা বলতেছি। চাচা বলল, বাবা তোমার সাথে যে আরো 2 জন ছেলে ছিল, ওরা আসেনি? না চাচা, কেন? সবুজ নাম যে, তাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়েটাকে যদি ওর সাথে বিয়ে দিতে পারতাম। আচ্ছা চাচা, আমি ওর পরিবারের সাথে কথা বলে জানাবো। ঠিক আছে। আমার মেয়ে এবার মাদ্রাসায় কোরআন হাফেজ হয়েছে, এখন একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। সবুজের সাথে কথা বলবেন? না বাবা, তুমি ওই বইলো কি বলে দেখো। ঠিক আছে। আমি আর কিছু না বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে সবুজকে ফোন দিলাম। হ্যালো সবুজ। ভাই বলেন। একটু আসতে পারবি? জি ভাই, কখন আসতে হবে বলেন। এখন আসতে পারলে এখনই চলে আয়, সমস্যা নেই। আচ্ছা, আসতেছি। কিছুক্ষণ পর সবুজ আসলো। সবুজ কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখন আসল কথায় আসা যাক। আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটা কোরআন ও হাফেজ, এখন একটা মাদ্রাসা শিক্ষকতা করতেছে। ভাই আম্মু আব্বুর সাথে কথা না বলে কিভাবে জানাবো আপনাকে, কারণ আমার আব্বু আম্মুকে সুখে রাখতে পারলেই চলবে। আচ্ছা চলো, আজ তোমাদের বাসায় যাব। সত্যি যাবেন ভাই? যাব। কেন, বিশ্বাস হচ্ছে না তোমার? না, কারণ এর আগে আমি আপনাকে কতবার বলেছি আমাদের বাসায় যেতে, আপনি জাননি। চলো। আমরা চলে আসলাম সবুজদের বাসায়। সবুজের আম্মু আব্বু আমাকে দেখে বলল, আরে মেঘ, তুমি এখানে? আন্টি আমি এইখানে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। বলো। আন্টি, সবুজের জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটা মাদ্রাসায় পড়ে, এখন শিক্ষকতা করতেছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই মেয়েকে বাইরে বউ করে আনবেন। মেঘ, তোমার উপর আমার ভরসা আছে, তুমি সবুজের জন্য খারাপ মেয়ে দেখবে না। তাহলে কালকের পরের দিন যাবেন? আচ্ছা ঠিক আছে। আমি কাল একটু বাড়িতে যাব, তাই বলছি কালকে পরের দিন যেতে। এই নাও মিষ্টি খাও। না আন্টি, এখনই সব কিছু খাবো না, বাসা থেকে খেয়ে বের হয়েছি। তা বললে তো হবে না, কারণ আজ তুমি আমাদের বাসায় প্রথম এসেছো, একটা মিষ্টি খেতেই হবে। আমি একটা মিষ্টিকে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আম্মা আব্বু নিঝুমের সাথে বসে কথা বলতেছে। আমি গাড়ি থেকে একটা ক্যাপ আর মাস্ক পরে সোজা উপরে চলে আসলাম। উপরে এসে ফ্রেশ হয়ে নিঝুমকে ফোন দিলাম। হ্যালো নিঝুম, একটু আসো তো রুমে। আসতেছি আব্বুকে খাবার দিয়ে। আচ্ছা আসো। একটু পর নিঝুম আসলো। কি হয়েছে, ডাকতেছো কেন? তুমি তো মাদ্রাসা শিক্ষকতা করো, ওই মাদ্রাসায় কি তোমার বয়সের কোনো মেয়ে আছে? 2 জন আছে। কেন, কি হয়েছে? একজনের বিয়ের কথা হবে। আমার সাথে মজা করতেছো তাই না? তোমার সাথে মজা করবো কেন? সবুজকে তো দেখছো, ওর বিয়ের কথা হবে। ও আচ্ছা, তো আমাকে বিয়ে করবে কবে? বলছি তো আরো 2 থেকে 3 বছর পর। এমন করলে কি হয়? আমার উপর যে মিথ্যা অপবাদ জড়িয়ে আছে ওইটা সমাধান করে নি, তারপর বিয়ে করব। আমি নিচে গেলাম। নিঝুম যে চলে যেতে লাগলো, আমি তার হাতটা টান দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। বুকের ভিতর কেমন যেন ঝড় বয়ে গেল। মেঘ ছাড়ো বলছি। একটু জড়িয়ে থাকি না? না, আর একটুও না, ছাড়ো। আমি নিঝুমকে ছেড়ে দিলাম। নিঝুম চলে গেল। আমি বসে বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। হঠাৎ কারো আসার শব্দ পেয়ে উল্টো দিকে ঘুরে বসে পড়লাম। আব্বু আর চাচার কণ্ঠ শোনা যাচ্ছে। হঠাৎ কে যেন আমাকে ডাক দিল। আমি পিছনে ফিরতে দেখি আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আব্বু বলল, মেঘ তুই এখানে? আসলে আব্বু, আগে যদি জানতাম তুই এই বাড়িতে আছিস তাহলে কখনো আসতাম না এই বাড়িতে। আব্বু প্লিজ যাইয়েন না, আমি আমার মুখ কখনো আপনার সামনে দেখাবো না, আমি চলে যাচ্ছি। মেঘ তুমি দাঁড়াও। বেয়াই সাহেব, আপনি মেঘকে ভুল বুঝতেছেন, মেঘ কিছুই করেনি। যেই দিন তুই তোর ওপর থেকে মিথ্যা অপবাদ সরিয়ে প্রমাণ করতে পারবি সেই দিন আমার সামনে আসবি। ঠিক আছে আব্বু, তবু আপনি যায়েন না এই বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম নিচে। নিচু একটা ব্যাগে 2 দিনের জন্য কাপড় গুছিয়ে দাও তো। কেন, কোথায় যাবে? গ্রামে যাব। আচ্ছা দিতেছি, তুমি বসো। নিঝুম চলে গেল। আমি নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়। ভাই বলেন। এক্ষুনি হেলিকপ্টারের ব্যবস্থা কর, আমি এক্ষুনি যাব। আচ্ছা ভাই, আপনি বড় মাঠে আসেন, আমি হেলিকপ্টার নিয়ে আসতেছি। ঠিক আছে। নিঝুম কাপড় গুছিয়ে দিল।
আম্মু আমি যাচ্ছি, দোয়া করবেন যাতে আমার ওপর থেকে কোনো মিথ্যা অবারটা সরিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ। যা বাবা, তোর মা বাবার দোয়া সব সময় তোর পাশে আছে। আমি বেরিয়ে চলে আসলাম বড় মাঠে। কয়েক মিনিট পর আকাশ থেকে হেলিকপ্টার নামতেছে দেখে সবাই দৌড়ে দৌড়ে আসতেছে দেখতে। হেলিকপ্টার নামতে আমি উঠে পড়লাম হেলিকপ্টারে। কয়েক মিনিটের ভিতরে হেলিকপ্টার আকাশে উড়াল দিল। আমি নিলয় সবুজ বসে আছি। ভাই, এই ওয়েবসাইটে ঢুকে মানুষ সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ওয়েবসাইটে ভাইরাস ছেড়ে দিই। ঠিক আছে দাও, আর ফোনের যাতে কোনো সমস্যা না হয় এমনভাবে ছাড়বে। ঠিক আছে ভাই। ক্যাপ্টেন আর কতক্ষণ লাগবে? ভাই আর 40 মিনিট লাগবে। ঠিক আছে, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে চালান, সমস্যা নেই। সবুজ গ্রামে তো আমাদের অনেক লোক আছে তাই না? ভাই আছে। নিলয়, কতজন হবে আমাদের গ্রামে লোকজন? ভাই 200 জনের উপরে আছে, আর আপনার একটা অফিস গ্রামে তৈরি হচ্ছে। ভালো করছিস, গ্রামের লোকদের আর দূরে গিয়ে কাজ খুঁজতে হবে না। ভাই প্রায় 40 মিনিট পর আমরা গ্রামের স্কুলের মাঠে এসে নামলাম, কারণ স্কুল ছাড়া অন্য কোনো জায়গা নেই এত বড়। আমি সবুজ নিলয় হেলিকপ্টার থেকে নামতেই স্কুল মাঠে সারি সারি গাড়ি এসে ভরে গেল। আমি কি আমার পছন্দের ব্ল্যাক কারে উঠে পড়লাম। ড্রাইভার, 307 নম্বর বাড়িতে গাড়িটা নিয়ে যান। ঠিক আছে ভাই, এখনই যাচ্ছি। আমার সামনে 5টা গাড়ি, পিছনে 5টা গাড়ি, মাঝখানে আমি। 7 মিনিট পর আমরা চলে আসলাম আমাদের বাসায়। বাসার সামনে এতগুলো দামি গাড়ি দেখে এলাকার সব মানুষ আমাদের বাড়িতে এসে ভিড় করেছে। আমি ঘরে ঢুকতে নীলা আমাকে দেখে থতমত খেয়ে তার আব্বুকে ডাকতে লাগলো। আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে রে নীলা, এইভাবে চেঁচামেচি করতেছিস কেন? আব্বু দেখো কে এসেছে। মেঘ, তুই এখনো বেঁচে আছিস? মামা, এখনও বেঁচে আছি। তুমি কি ভেবেছো আমি মরে গেছি? আমার বাবার সব সম্পত্তি নিয়ে আমার নাম মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মামা, এখনও সময় আছে, আমার বাবার সম্পত্তি ফিরিয়ে দাও। না দিলে কি করবি? কিছু না, তোমার মেয়ে আমাকে মিথ্যা যে অপবাদ দিয়েছিল সেটা সত্যি করে দেবো আজ। আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না, দেখবে। আমি নীলার দিকে এগিয়ে যেতে লাগলাম। নীলা ভয়ে তার আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। আমি নীলাকে ধরে ওপরে নিয়ে যেতে লাগলাম। প্লিজ মেঘ, আমার এত বড় সর্বনাশ করিস না। আমি তোর বাবার সম্পত্তি ফিরিয়ে দেব। এই তো বাবাজি, লাইনে এসেছো। কাল আব্বু আসবে। আর নীলা, তোকে বলে যাই, তুই যে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলি ওইটা আব্বুকে সব খুলে বলবি, না হলে তো জানিস কি করতে পারি আমি। বলবো বলবো, 100 বার বলবো। প্লিজ আমাকে ছেড়ে দাও। যা, আমাদের 3 জনের জন্য খাবার বানাকে। যাচ্ছি। নীলা চলে গেল। আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। সবুজ, নিলয় চল ঘুরে আসি আমাদের গ্রামটা। চলেন ভাই। বাড়ি থেকে বের হয়ে আসলাম আমাদের এলাকায়। আমাকে দেখে সবাই জিজ্ঞেস করতেছে কোথায় ছিলাম এত বছর, কেন চলে গেছি। আমি নানান কথা বলে চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি নীরব বসে আছে। কী রে নীরব, কেমন আছিস? নীরব আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, এতদিন কোথায় ছিলি তুই? তোকে কত জায়গায় খুঁজেছি, তোর বাসায়ও গিয়েছিলাম। তোর আব্বু বলছে তুই নাকি রাগ করে কোথায় চলে গেছ। রে, ঠিকই বলছিস। এখন আমার কোম্পানি আছে 7টা। তুই কি করিস? এই তো কাছেরই একটা কোম্পানি তৈরি হয়েছে, MAGH গ্রুপ। এই কোম্পানিতে জব নিয়েছি। ও, তুই তো আবার কোম্পানিতে জব করতেছিস। আর ওদের সাথে পরিচয় হয়ে নে। এই হচ্ছে নিলয় আর হচ্ছে সবুজ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। এখন কি চলে যাবি নাকি? এখন বাসায় চলে যাবো, সন্ধ্যা হয়ে আসতেছে। তোর আর ভূতের বইটা গেল না, যা যা। রে, আর যাবেও না। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় আসতে নীলা ভয়ে ভয়ে বলল, ভাইয়া খাবার রেডি করেছি। যা, আমার রুমে রেখে আয়। ঠিক আছে। নীলা চলে গেল। মামা, জমির কাগজ আনছো? এই নে দেখ, সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে। তা এখন কোথায় থাকবে, কোনো কিছু ঠিক করেছো? কোথায় থাকবো, আর রাস্তায় রাস্তায় থাকতে হবে। এছাড়া তো আর কোনো কিছুই করার নেই। রাস্তায় থাকতে হবে না, সামনে যে কোম্পানি তৈরি হচ্ছে ওইখানে 2 তলায় একটা বাড়ি আছে, ওটা তোমাকে দিয়ে দিলাম। মেঘ, আমাকে মাফ করে দে। আমি তোদের উপর অনেক অন্যায় করেছি। আরে মামা, পা ছাড়েন। অন্যায় তো আপনি করেননি, অন্যায় করেছে নীলা। ও ছোট ছিল তাই কিছু বলি নাই। আর মামি কোথায়? কি আর বলবো, তুই চলে যাওয়ার 3 মাস পরে হার্ট অ্যাটাকে মারা যায়। ও আচ্ছা, নীলা কোথায়? নীলা, এদিকে আয়। আবু বলো। এইদিকে আয়। না, যাব না, তুমি আমাকে মারবে। না, মারবো না, এইদিকে আয়। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। আমি দাঁড়িয়ে দেখি নীলা আমার থেকে 1 সাইজ লম্বা হয়ে গেছে। আব্বু, আমি চলে যাই। তা তুই কিসে পড়াশোনা করিস? এবার SSC পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো দেয় নাই। ও আচ্ছা, এই নে, এই টাকাগুলো রাখ, বড় ভাই হিসেবে দিয়েছি। না, আমার লাগবে না, আমার কাছে টাকা আছে। রাখতে বলছি রাখ। নীলা টাকাগুলো নিয়ে চলে গেল।
মামা ওদের দুইজনের জন্য রাতে থাকার জায়গা রেডি করো। আমার রুমে থাকতে পারবে, আমি না হয় নীলার সাথে ঘুমাবো নে। কেন, বাকি রুমগুলো কি হয়েছে? কিছু না, অনেক দিন ধরে পড়ে আছে, ঘর গুছানো হয় না। ও আচ্ছা। ভাই আপনাদের তো ছাদ আছে, চলেন ছাদে যাই। না, তোর দুইজন যা, আমি ভয় পাই, ছোটবেলা থেকেই ভয় পাই, শুনেছি সন্ধ্যাবেলা ভূত থাকে। আরে কিছু হবে না, চলেন। এই সবুজ ভাইকে ধরতো। নীলা আর সবুজ আমাকে টেনে টেনে ছাদে নিয়ে গেল। ছাদে যেতেই ছাদের কোথা থেকে যেন কালো ছায়া। নীলা ওই দেখ, ওই যে কালো ছায়া। আরে ভাই ওটা কালো ছায়া না, ওটা হচ্ছে নীলা। কিরে নীলা, তুই এইখানে কার সাথে কথা বলিস? কারো সাথে না ভাইয়া। ফোনটা দে দেখি। নীলার হাত থেকে ফোনটা নিয়ে দেখে নীলা নীরবের সাথে কথা বলতেছে। এখনো লাইনে আছে নীরব। কিরে মামা, আমার মামাতো বোনের সাথে তো ছুটিয়ে প্রেম করতেছিস? না মানে। আরে না মানে করতে হবে না, এইসব কতদিন ধরে চলছে? এই তো 5 মাস। ও ভালো, নীলাই নে তোর ফোন, যা ঘরে যা। ঠিক আছে ভাইয়া। আমি আর নীলয় ফোনে কথা বলতে লাগলাম। সবুজ আর কি করবে, ফোন বের করে লুডো খেলতে লাগলো কম্পিউটারের সাথে। রাত প্রায় 10টা বাজে, এমন সময় নীলা আসলো। ভাইয়া খাবার খাবে না? খাবো, তুই যা। নীলা চলে গেল। আমরা আরও কিছুক্ষণ থেকে চলে আসলাম নিচে আমার রুমে। খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমিয়ে পড়লাম। নীলা আর সবুজ মামার রুমে ঘুমাতে চলে গেল। সকালে ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। বাসায় আসতে দেখি আম্মু, আব্বু, চাচা আর নিঝুম চলে এসেছে। আম্মু, তোমরা কখন এসেছো? এই তো এখনই এসেছি। ও আচ্ছা, বাজার থেকে কিছু নিয়ে আসি? না, কিছু আনতে হবে না, আমরা আসার সময় সব নিয়ে এসেছি। ও, আমরা সকালে নাস্তা করে বসে আছি। আব্বু এই নাও তোমার জমির কাগজ। আর নীলা আব্বুকে সব বল। নীলা সব কিছু খুলে বললো আব্বুকে। আব্বু, নীলাকে আর মামাকে মাফ করে দাও। যা, আমার ছেলের কথায় মাফ করে দিলাম। মেঘ, আমি তাহলে যাই এখন। কোথায় যাবে তোমরা? মেঘ আমাদের জন্য একটা বাড়ি ঠিক করে দিয়েছে, সেখানে যাব। আর কোথাও যেতে হবে না, এইখানেই থাকবে তোমরা। আর নীলা, এটা হচ্ছে মেঘের বউ। ভাবি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আব্বু, আমরা তাহলে চলে যাই এখন? বিকালে যাস, আর তোর বিয়ে সামনের মাসের 28 তারিখে ঠিক করেছি। তোমাদের যা খুশি। এই বলে চলে আসলাম আমাদের রুমে। একটু পর নিঝুম আসলো। কি ব্যাপার, আজ জড়িয়ে ধরবে না? না, একেবারে বাসরাতে জড়িয়ে ধরবো। সত্যি তো? আমি নিঝুমকে কোলে তুলে নিলাম। বলতে গেলে পুরো শুটকি মাছ। কি? আমি শুটকি মাছ? আমি আবার কখন বললাম তুমি শুটকি মাছ? আমাকে কি বোকা পাইছো? আমি কিছু শুনি না নাকি? সত্যি শুটকি মাছ, কারণ তোমার ওজন হয়তো 40 কেজিও হবে না। ও আচ্ছা। হিজাবটা খোলো না। আচ্ছা ঠিক আছে, এখন তো নামাও। নিঝুম তার হিজাবটা খুলতে আমি হাঁ করে তাকিয়ে আছি। মনে হচ্ছে আকাশ থেকে যেন পড়ে নেমে এসেছে। কি হয়েছে, হাঁ করে কি দেখতেছো? এই পরিটাকে দেখতেছি। তাই না? তা আমি কোন দিক দিয়ে পড়ি? আমার দিক থেকে তুমি পড়ি। তাই? নিঝুমকে খাটে শুয়ে দিলাম। এই কি করতেছো? দেখো কি করি। এই বলে আমার ঠোঁট আর নিঝুমের ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ যেভাবে ছিলাম খেয়াল নেই। নিঝুম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দুইজনেই হাঁপাচ্ছি। এইভাবে কেউ কিস করে? আর একটু হলেই তো দম আটকে মরে যেতাম। চুপ, এইসব কথা আর কখনো বলবা না। ঠিক আছে। আরেকবার চুমুতেই। আর একটাও না, আবার কার? আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই। চলো। আমরা চলে আসলাম নিচে। নিচে এসে দেখি নীলয় আর সবুজ বসে বসে আব্বুর সাথে কথা বলতেছে। নীলয় হেলিকপ্টারকে বল নিয়ে আসতে। আমরা হেলিকপ্টার দিয়ে যাব। 5 সিটের, ওটা বলবি আনতে। ঠিক আছে ভাই। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে লাগলাম। আমার ফোনটা বাজতে লাগলো। আমি তাকিয়ে দেখি ক্যাপ্টেন ফোন দিয়েছে। হ্যালো ক্যাপ্টেন। ভাই আমি চলে এসেছি, আপনারা আসেন। ঠিক আছে, আমরা আসতেছি। আমরা চলে গেলাম স্কুলের মাঠে। এসে দেখি অনেক লোক এসে হেলিকপ্টার দেখতেছে। আমরা হেলিকপ্টারে উঠে পড়লাম। নিজম খুব খুশি, কারণ এই প্রথম হেলিকপ্টারে উঠেছে। 2 ঘন্টার ভিতরে চলে আসলাম শহরে। ভাই আমরা চলে যাই এখন। আচ্ছা যাও, আর কাল সবুজের জন্য মেয়ে দেখতে যাব, চলে এসো। ঠিক আছে ভাই। পরের দিন চলে আসলাম সবুজের বাড়িতে। সবাইকে নিয়ে চাচার বাড়িতে চলে আসলাম। এসে দেখি চাচা দাঁড়িয়ে আছে। আমরা যেতেই আমাদের জন্য লেবুর শরবত নিয়ে আসলেন। আমরা খাওয়া দাওয়া করে বসে আছি। চাচা বলল, ভাই সাহেব আপনি গিয়ে দেখে আসেন আমার মেয়েটাকে। ঠিক আছে বেয়াই। আন্টি ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আন্টি বাইরে বেরিয়ে এসে সবুজকে বলল, সবুজ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আপনার পছন্দ হলেই হবে। তাহলে বিয়ের দিন ঠিক করে ফেলি।
আন্টি 28 তারিখে বিয়ের ডেট ফাইনাল করেন, দুইজনের বিয়ে একসাথে হয়ে যাবে। ঠিক আছে বেআই, তাহলে 28 তারিখে ফাইনাল করা হলো। ঠিক আছে বেআই। আমরা চলে আসলাম বাসায় এসে দেখি নিঝুম বসে আছে সোফায়। আমার জানটা কি করে? দেখতেছো না আমি টিভিতে কার্টুন দেখতেছি। সারাদিন কার্টুন দেখলে হবে নাকি? তো কি করব, নিজে তো সারাদিন বাহিরে হয়ে থাকো। এই তো চলে এসেছি এখন। চাচা কোথায়? আব্বু বাহিরে গেছে। আর আব্বুকে কি এখনো চাচা ডাকবে? আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না, এখন থেকে আব্বু ডাকবো। যাও গিয়ে গোসল করে নামাজ পড়তে যাও। আরে যাচ্ছি, এত তাড়াহুড়োর কি আছে? নিজেও নিচে চলে গেল। আমি গোসল করে আব্বুর সাথে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। শুয়ে ফোন টিপতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে নিঝুমের ডাকে ঘুম ভাঙলো, উঠে ফ্রেশ হয়ে নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি নিঝুম নামাজ পড়তেছে। তার কিছু না বলে চলে আসলাম আমার রুমে। শুয়ে ল্যাপটপে কাজ করতেছি, এমন সময় নিলয়ের ফোন। হ্যালো নিলয়। ভাই আজ তো 1 তারিখ, চলে আসেন আমাদের বাসায়। না নিলয়, কাল যাব সন্ধ্যায়। বাসায় নিঝুম একা, আব্বু একটা কাজে কোথায় যেন গেছে। ও আচ্ছা, তাহলে আর কি করার। নিলয় ফোন কেটে দিল। আমি কাজ শুরু করলাম। কাজ শেষ করে বসে আছি, এমন সময় নিঝুম আসলো। তুমি কখন এসেছো? আমি তো সেই 1 ঘন্টা আগে থেকে ঘরে, তুমি নামাজ পড়তেছিলে তখন এসেছি। ও আচ্ছা। বিয়েতে যাবে নিলয়ের? না, বিয়েতে গিয়ে কিছু খেতে পারবো না। গিয়ে লাভ কি হবে, তুমি একাই যাও। না, তোমার যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। নিঝুমকে কোলে তুলে শুইয়ে দিলাম। আমি পাশে শুয়ে নিঝুমের কপাল থেকে পুরো মুখে আঙুল ঘোরাতে লাগলাম। এই কি করতেছো? সুরসুরি লাগতেছে। এখন তোমাকে আদর করব, চুপটি করে শুয়ে থাকো। এই একদিন না। নিঝুমের কোনো কথাই শুনলাম না। নিঝুমের ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। নিঝুম আর কিছু কথা না বলতে পেরে আমার সাথে তাল মিলিয়ে রেসপন্স দিতে লাগলো। প্রায় 15 মিনিট কিস করার পর ছাড়লাম। আমার ঠোঁটের প্রতি এত লোভ কেন তোমার, খচ্চর বেটা? তোমার ওই কাঁপুনি ঠোঁটে যখনই দেখি তখনই চুমু খেতে মন চায়। ও তাই, আর দিব না চুমু দিতে। এই বলে নিঝুম চলে গেল। আমি শুয়ে ভাবতেছি, এই মেয়েটা এমন কেন কয়? প্রিয় মানুষ পেলে মেয়েরা কাছে আসতে চায়, আর এই মেয়ে শুধু দূরে যেতে চায়। এসব ভাবছিলাম, এমন সময় নিঝুমের ফোনটা বাজতে লাগলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো, আপু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম আপু। নিঝুম একটু নিচে গেছে, আমি বলতেছি। ওয়ালাইকুম আসসালাম মেঘ ভাইয়া। নিঝুম, এই নিঝুম, ফোন দিয়েছে তোমার ফোনে। আসতেছি আমি। একটু পর নিঝুম আসলো আর বলল, কে ফোন দিয়েছে? তোমার বান্ধবী সুমি। সুমি বল। বান্ধবী আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই মাসের 28 তারিখে। কংগ্রাচুলেশন, আমার বিয়ে তো এই মাসের 28 তারিখে। জানি, মেঘ ভাইয়া এসেছিল আমাদের বাসায়। ভালো। নিঝুম কথা বলতে লাগলো। আমি নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি এখনও কথা বলতেছে। নিঝুম নামাজ পড়বে কখন? এই রে বান্ধবী, নামাজ পড়বো, বাই। ঠিক আছে বাই। নিঝুম নামাজ পড়তে চলে গেল। খুব ক্ষুধাও লাগছে, তাই নিচে চলে আসলাম। নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখি কিছুই নেই, তাই ফ্রিজ থেকে একটা ডিম বের করলাম আর আটা ময়দা চিনি ডিম একসাথে মাখিয়ে পাপড়ি পিঠা বানিয়ে ফেললাম। একটা বানাচ্ছি আর খাচ্ছি। কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে দেখি নিঝুম দাঁড়িয়ে আছে। খাবে? আমি আর কি খাবো, তুমি ওই তো সব খেয়ে ফেলেছো। আর তুমি রান্না করতে পারো? পারি। একটা খেয়ে দেখো কেমন হয়েছে। দাও। নিঝুম একটা খেয়ে আর একটা নিল। কি কেমন খেতে? খুব ভালো। তুমি পাপড়ি পিঠা কোথা থেকে বানানো শিখেছো? আম্মু আগে আমাকে বানিয়ে খাওয়াতো, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কীভাবে বানাই, আর আজও বানালাম। খুব ভালো, আমাকে শিখাবে? প্রথমে একটা বাটিতে আটা আর ময়দা মিশিয়ে নিবা, এরপর চিনি দিবা পরিমাণ মতো, আর ডিম দিবা 1টা বা 2টা, পরে পরিমাণ মতো পানি দিয়ে মাখিয়ে নিবা। ঠিক আছে, তোমার খিদা লাগলে আমাকে বলবা না, তাহলে তো আমি একটা কিছু করে দিয়ে তারপর নামাজ পড়তে পারতাম। থাক, আর কিছু করতে হবে না, চলো আজকে ডিনার বাইরে করব আমরা রেস্টুরেন্টে। তোমার রেস্টুরেন্টও আছে? আছে, চলো। আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। আমি আসতেই ম্যানেজার আসলো। স্যার ভিতরে চলেন, ভিতরে রুম আছে। চলো। আমরা চলে আসলাম ভিতরে একটা রুমে। স্যার কি খাবেন বলেন, আমি নিয়ে আসছি। নিঝুম তুমি অর্ডার করো। একটা চিকেন ফ্রাই, 2টা বার্গার, এইগুলো নিয়ে আসেন। ঠিক আছে। কিছুক্ষণ পর খাবার আসলো। ম্যানেজার যে কেউ হোক না কেন, কেউ যদি আমার এখানে আসতে চায় তাহলে বলবেন, দরজা নক করে তারপর আসতে। ঠিক আছে স্যার। ম্যানেজার চলে গেল।
নিজুম এই নাও, খাওয়া শুরু করো। খাচ্ছি। আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে। নিঝুম, আরও কোথাও যাবে? না, চলো বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে চলো। আমরা বাসায় চলে আসলাম, দুজন ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিঝুম আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই নিঝুম, নামাজ পড়বে না? না, আজ পড়বো না। কেন, কি হয়েছে? ওইটা হয়েছে। ও আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নামাজ পড়ে আসতেছি। আজকে ঘরেই নামাজ পড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়ো। হুম। নিঝুম আমাকে ছেড়ে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ করে নিঝুমের কাছে চলে আসলাম। আমি আসতে নিঝুম আমাকে টান দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি নিঝুমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি নিঝুম ঘরে নেই। আমি নিচে গিয়ে দেখি রান্না করতেছে। নিঝুম, তুমি রান্না করতে আসলে কেন? রান্না না করলে কি খাবে? আমি তো রান্না করতে পারতাম। যাও, তুমি গিয়ে শুয়ে থাকো, আমি রান্না করে নিয়ে আসতেছি। আমি ওই রান্না করতে পারবো, তুমি যাও। তোমাকে যেতে বলছি, যাও। নিঝুম চলে গেল। আমি রান্না করে খাবার নিয়ে উপরে চলে আসলাম। নিঝুমকে খাইয়ে দিতে লাগলাম। নিঝুম বাচ্চা মেয়েদের মতো খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে আছি। আমাকে এত ভালোবাসো? তোমাকে অনেক ভালোবাসি। বিয়ের পর আরও বাসবো, কখনো কষ্ট দিব না। সত্যি তো? সত্যি। নিঝুমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। দুইজনে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে খাবার অর্ডার দিয়ে দিলাম। একটু পর খাবার এসে দিয়ে গেল। খাওয়া দাওয়া করে চলে আসলাম মার্কেটে। নিঝুম, নিলয়ের বউয়ের জন্য একটা সোনার হার কেনো, তোমার পছন্দ দেখে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু দিবে না? একটা গাড়ি গিফট করব। ও আচ্ছা, এই হারটা নাও, এটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু নেবে না? এই আংটিটা কিনে দিবা? ম্যানেজারের চাইতে আরও দামি আংটি আছে, এই মাপের ডায়মন্ডের। জি স্যার, আছে, এই দেখেন। নিঝুম, এই নাও, পছন্দ করো। এইটা প্যাক করে দেন। আমরা উপহার নিয়ে চলে আসলাম নিলয়দের বাসায়। এসে দেখি অনেক মানুষ। নিলয়, তোর বোন কোথায়? ভাবি আসেন আমার সাথে। নিঝুম, যাও, নিলয়ের বোনের কাছে তোমাকে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। নিঝুম চলে গেল। আমরা আড্ডা দিতে লাগলাম। রাত প্রায় 3টা, এখনো আমরা আড্ডা দিচ্ছি। ভাই, আপনি আমাদের পেছনে লোকান, ভাবি আসতেছে। আজ খাইছে আমারে। আমি নিলয় আর সবুজের পিছনে লুকিয়ে পড়লাম। নিঝুম এসে বলল, নিলয়, তোমার ভাই কোথায় গেছে? ভাবি, ভাই তো একটু আগে আমার রুমে ঘুমোতে চলে গেল। কই, আমি তো দেখলাম না। ওয়েট, ফোন দিতেছি। এই রে, ধরা পড়ে যাব। আমার ফোন বাজতে লাগলো। আমি নিলয় আর সবুজের পিছন থেকে পেরিয়ে বললাম, সরি। কয়টা বাজে, এখনো কিসের আড্ডা দিতেছো? একটু পর তো ফজর হয়ে যাবে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাবো না, তোমার সাথে বসে গল্প করব। ওরা দুজন কি করবে? ওরাও আমাদের সাথে গল্প করবে। কেন, কি হয়েছে? আচ্ছা চলো, আজ একটা খেলা খেলবো। তুমি গিয়ে নিলয়ের বোনকে ডেকে আনো, আরও 3-4 জনকে ডেকে আনো। আচ্ছা ঠিক আছে, এইখানেই থাকবে, কিন্তু যদি নড়াচড়া করো তাহলে খবর আছে। নিঝুম চলে গেল। আমি, নিলয়, সবুজ 3জন মাটিতে বসে পড়লাম। একটু পর নিঝুম আর 4 জনকে নিয়ে আসলো। নিলয়, কাঁচের বোতল আছে? ভাই, আনতেছি। নিলয় গিয়ে একটা কাঁচের বোতল নিয়ে আসলো আর সবাই বসে ট্যুর ডিয়ার খেলতে লাগলাম। কিছুক্ষণ ফজরে আজান দিল। আমরা নামাজ পড়ে এসে রেডি হয়ে নিলাম। রেডি হতে হতে 12টা বেজে গেছে। আমি, নিলয় আর সবুজ বসলাম একটা গাড়িতে, আর কারে করে সবাই আসতেছে আলাদা গাড়িতে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। গেটে আমাদের কনে পক্ষে আটকালো, বলল, দুলা ভাই, 10,000 টাকা চাই, না হলে কিন্তু ভেতরে আসতে দিব না। না দিলেই নাই, আমরা চলে যাই। আরে আরে, কোথায় যান? মাত্র ওই তো 10,000 টাকা চাইছি। আচ্ছা, 8,000 টাকা দিলেই হবে? না না, হবে না, 2,000 টাকা দিব, হবে? আর কিছু বাড়ানো যায় না? বেচারীদের মুখের দিকে তাকিয়ে দেখি মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কি আর করার, দিয়ে দিলাম 5,000 টাকা। খাওয়া দাওয়া শেষ করে কোণে নিয়ে চলে আসলাম বাসায়। নিলয়, ভাবি কোথায়? ওকে তো ঘরে নিয়ে গেছে। এই নে তোর গিফট। আর নিজুম ভাবির গিফট ভাবিকে দিয়েছে। দিয়ে এসেছি। এখন আমরা যাই নিলয়। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে এলো। আজকে আমাদের বিয়ে। সবাই সবার কাজে ব্যস্ত। সন্ধ্যায় নিজুমকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। বাসায় আসতে নীলা বলল, ভাবি, সামনের বছর যেন একটা বেবি চাই। নিজুম লজ্জায় কিছু বলতে পারছে না। রাত প্রায় 12টা। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ কেন যেন ভয় হচ্ছে ভিতরে ঢুকতে। ভাইয়া, কি ভাবতেছো? আমি আর কিছু না ভেবে ঢুকে গেলাম বাসর ঘরে। তাকিয়ে দেখি নিঝুম বসে আছে খাটে। আমাকে আসার টের পেয়ে নিঝুম নিচে নেমে এসে আমার পায়ে সালাম করলো। আমিও মজা করে বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো।
এই রে, কি বলে ফেললাম? কি আমি তোর মা লাগি? সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আজ তোর মাপ নেই। তুই এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবি 30 মিনিট। আমি কান ধরে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই, পা দুটো ব্যথা হয়ে গেছে। এবারে উপরে আসেন। আমি গিয়ে নিঝুমের পাশে বসলাম। পাশে বসতে নিঝুম টেবিল থেকে দুধের একটা গ্লাস এনে আমাকে দিয়ে বলল, এই দুধটা খান। আমি পুরো দুধটা খেয়ে নিলাম। দুইজনে 2 টাকার নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসলাম। নিঝুম ঘুমটা দিয়ে বসলো। আমি ঘুমটা সরিয়ে বললাম, মাশাল্লাহ। আমি যে শরীরে হাত দিতে যাব এমন সময় নিঝুম বলল, আমার পাওনা দিয়ে তারপর আমার শরীর স্পর্শ করবেন। আমি উঠে ডয়ার থেকে একটা সোনার হার বের করে নিঝুমের গলায় পরিয়ে দিলাম। এইবার হয়েছে, এখন আমাকে স্পর্শ করতে পারেন। আমি নিঝুমকে আমার বুকের সাথে চেপে ধরলাম। আস্তে আস্তে হারিয়ে গেলাম সুখের সাগরে। সকালে নিঝুমের ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি দুইজনের শরীরে এক টুকরো সুতাও নেই। নিঝুম লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি নিঝুমকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেলাম। দুজনে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আম্মুর সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়, কোথায় তুই? এই তো 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। তুই থাক, আমি আসতেছি। ঠিক আছে। আমি চায়ের দোকানে চলে আসলাম। এসে দেখি নিলয় একা বসে আছে। কী রে, সবুজ কোথায়? ফোন দিয়ে আসতেছি। ও আচ্ছা, চাচা আমাদের দুজনকে চা দেন তো। বসো বাবা, চা দিতেছি। দোকানদার চা বানিয়ে আমাদের দিল। চা খেতে খেতে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি সবুজ হেঁটে হেঁটে আসতেছে। কী রে, তোর এমন অবস্থা কেন? আর বলিস না চাচা, 1 কাপ চা দেন, খেয়ে মাথা ঠান্ডা করে নেই আগে। আমরা সবাই চা খেতে খেতে কথা বলতে লাগলাম। সবুজের কাহিনী শুনে মনে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে। যাই হোক, চা খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি নিজু আম্মুর সাথে বসে বসে আচার খাচ্ছে। আমি সোজা উপরে চলে আসলাম। উপরে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। নিজুম এসে বলল, জানো আম্মু কি বলছে? তুমি যদি না বলো তাহলে জানবো কি করে? আম্মু বলছে বেবি নিয়ে নিতে। এই বলে নিঝুম আমার বুকে মুখ লোকালো। আমি নিঝুমের মাথা ধরে সোজা করে বললাম, ও আচ্ছা, তাহলে তো মিশন এখনই শুরু করতে হয়। এই না, রাতে অনেক দুষ্টুমি করেছো, সারা রাত ঘুমোতে দাওনি। তো এখন ঘুমাও। না, নিচে কাজ আছে, তুমি ঘুমাও। নিঝুম চলে গেল। আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ কারো মিষ্টির ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নিঝুম। হ্যাঁ, নিঝুমকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। নিঝুম নড়াচড়া করতে পারছে না। তা দেখে নিঝুম আমার ঠোঁটে জোরে কামড় দিয়ে বসলো। নিঝুম, এটা কি করছো? দেখো তো, ঠোঁটটাকে রক্ত পড়তেছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, এক্ষুনি সব ঠিক করে দিতেছি। এই বলে নিঝুম আমার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। 10 মিনিট চষার পর রক্ত পড়া বন্ধ হলো। এবার হয়েছে তো? হয়েছে। আর এইভাবে কামড় দিবা? না, আর কখনো এভাবে কামড় দিবা না। ক্ষুধা লাগছে, কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। নিঝুম খাবার আনতে চলে গেল। খাবার এনে দুজনে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিচে চলে গেলাম। সবাই দেখি বসে বসে আড্ডা দিচ্ছে। আমিও সবার সাথে যোগ দিলাম। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেছে। সবাই চলে আসলাম এই শহরে একটা বড় পার্কে। খুব সুন্দর একটা পার্ক। আমি আর নিঝুম গাছের তলায় বসে আছি। সবাই এই দিক ওই দিক ঘুরতেছে। নিঝুম আমার কাঁধে মাথা রেখে বলল, বাসায় যাওয়ার সময় ফুচকা নিয়ে যাবো। বাসায় বানিয়ে খাবে নাকি? তার দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে যাই, অনেকগুলো থাকে। আচ্ছা ঠিক আছে। আমি নিঝুমকে নিয়ে চলে আসলাম দোকানে। ভাই, একটা ফুচকার প্যাকেট দেবেন 1 কেজি, আর বুট দেবেন 1 কেজি, তেঁতুল আচার 3 প্যাকেট। এই সব নিয়ে গাড়িতে রেখে চলে আসলাম সবজি মার্কেটে। সবজি আসার সময় আইসক্রিম বক্স কিনে নিয়ে আসলাম। নিঝুম গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছে আর আমি তাকে দেখতেছি। খাবে নাকি? না, তুমিই খাও। একটু পর সবাই আসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে সব কিছু রান্না করে রেখে চলে আসলাম। নিঝুম, আম্মু আর নীলা ফুচকা বানাচ্ছে। আমি, আব্বু আর শ্বশুর বসে বসে লুডো খেলতে লাগলাম। রাতে সবাই ফুচকা খেতে বসলো। ফুচকা খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। এইভাবে চলতে লাগলো আমাদের প্রতিদিনের কাহিনী। কেটে গেল 6টি মাস। আমি সোফায় বসে আছি, এমন সময় নিঝুমের চিৎকার শুনতে পেলাম। আমি ঘরে এসে দেখি নিঝুম মাটিতে পড়ে আছে। কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। চোখে পানি দিতেই জ্ঞান ফিরল নিঝুমের। নিঝুম, তোমার কি হয়েছে? এভাবে মাটিতে পড়েছিলে কেন? মাথা ঘুরে পড়ে গেছি। তোমার হয়তো শরীর দুর্বল। আমি ডাক্তারকে ফোন দিতেছি। কিছুক্ষণ পর আমার পরিচিত একজন ডক্টর আসলো। ডক্টর, দেখেন তো, নিঝুম হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। প্রেশার ঠিক আছে কিনা?
সব ঠিক আছে। আর আপনি বাবা হতে চলেছেন, কংগ্রাচুলেশনস। আর আমি এখন স্যালাইন লাগিয়ে দিয়ে যাচ্ছি। ভাবির শরীর দুর্বল, স্যালাইন শেষ হলে তারপর বেড থেকে উঠবে। ঠিক আছে ডক্টর, আমি খেয়াল রাখবো। এখন আমি যাই। ঠিক আছে, আপনি যান, আমি সন্ধ্যায় আসতেছি। ডক্টর চলে গেল। আমি নিঝুমকে জড়িয়ে ধরলাম, আলতো করে নিঝুমের ঠোঁটে চুমু দিলাম। নিঝুম, আমি আম্মুকে ফোন দিয়ে বলে দিতেছি। আচ্ছা। আমি নিচে এসে ফোনটা দিয়ে আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। মেঘ কেমন আছিস? নিঝুম কেমন আছে? ভালো আছি আম্মু, নিঝুমও ভালো আছে। আম্মু, নিঝুম প্রেগনেন্ট, কাল চলে এসো এইখানে। আচ্ছা, আমি আজ রাতে ট্রেনে চলে আসব। গাড়ি দিয়ে আসো। না, গাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। ও আচ্ছা, ঠিক আছে। এই ফোনটা কেটে দিলাম। ফোন কেটে নিলয় আর সবুজকে জানিয়ে দিলাম। রাতে নিলয়, সবুজ আর তাদের বউ আসলো। আমি সবাইকে খাবার দিলাম। মামা, তুমি তো বাবা হয়ে গেলে। এখনো হয় নাই, হয়ে তারপর বলবো। শালা আমার কপাল খারাপ, আরো পরে বলে বেবি নেবে। সেম টু ইউ নিলয়। যাক, তোদের বেবি পরে হোক। রাতে সবাই চলে গেল। আর নিঝুমকে নিয়ে শুয়ে আছে। নিঝুম বলল, আচ্ছা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? আমাদের ছেলেই হবে, তুমি দেখে নিও। না, আমাদের মেয়ে হবে, তুমি দেখে নিও। আচ্ছা, আল্লাহ যেটা দেয় সেটাই খুশি আমরা। আমু কখন আসবে? সকালে আসবে। এসব কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম দুজনে। সকালে কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে দরজা খুলে দিলাম। দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। নিঝুম কোথায় মেঘ? উপরে ঘুমাচ্ছে। ও, ঘরে বাজার করা আছে? আম্মু আছে, তুমি জিরাও, আমি রান্না করি গিয়ে। তো রান্না করতে হবে না, তুই নিঝুমের কাছে যা। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম রুমে। এসে দেখি নিঝুম উঠে বসে আছে। আম্মু এসেছে নাকি? এসেছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। নিঝুম ফ্রেশ হয়ে আসলো, দুজনে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলাম। কেটে গেল আরও 5টি মাস। আজ নিঝুমের অপারেশন। নিঝুমকে অপারেশন থিয়েটারে ঢোকালো। আমি, আম্মু, আব্বু, শ্বশুর আব্বু সবাই বসে আছি। নিঝুমের জন্য চিন্তা হচ্ছে। প্রায় 30 মিনিট পর কান্নার শব্দ পেলাম। একটু পর দুজন নার্স কোলে করে 2টা বেবিকে নিয়ে আসলো। কংগ্রাচুলেশন, আপনার ডুয়েট বেবি হয়েছে। আমি আমার 2টা বেবিকে কোলে নিয়ে আব্বু আম্মুর কাছে দিয়ে বললাম, নার্স, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী সুস্থ আছে। কিছুক্ষণ পরেই আপনার স্ত্রীকে কেবিনে শিফট করা হবে, তখন দেখতে পারবেন। ঠিক আছে, আমার এই টাকাগুলো রাখেন। না, আমাদের লাগবে না। আরে রাখেন, আমি খুশি হয়ে আপনাকে দিয়েছি। নার্স টাকাগুলো নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর নিঝুমকে কেবিনে শিফট করা হলো। আমি নিঝুমের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। নিঝুম চোখগুলো খুলে বলল, আমার বেবি কেমন আছে? ভালো আছে। একটু পর আব্বু আম্মু নিয়ে আসবে। আর তোমার 2টা বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ও, আমি আমার ছেলে মেয়েদের দেখবো। বলছি তো, আব্বু আম্মু নিয়ে আসবে এখনই। ওই তো চলে এসেছে। এই নাও তোমার ছেলে আর মেয়ে। আমার তো ছেলে মেয়ে, তোমার তো আর কিছু না। আমাদের 2 জনেরই তো সব। নিঝুমকে প্রায় 3 দিন পর হাসপাতাল থেকে রিলিজ দিল। নিঝুমকে বাসায় নিয়ে আসলাম। আমার ছেলের নাম রাখা হলো সৌরভ, আমার মেয়ের নাম রাখা হলো সোনালি। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। ধন্যবাদ। যারা এতক্ষণ গল্পটা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।